আমাদের 3 সপ্তাহ ডাল ভাত জোটানোর পরে চতুর্থ সপ্তাহটা মাসের, সেই সপ্তাহে কি খাবো আমরা জানি না। চা বাগানে আমরা গরু চড়াতে যেতাম, আর মা ওই চা বাগানের ভেতরে মাটি কেটে আমাদের মাথায় দিয়ে বাড়ি বাড়ি বিক্রি করতো। এঁটেল মাটি, চা বাগানের মাটিটা তো এঁটেল মাটি, ওই অবস্থায় 3 ভাই আমরা মাটি বিক্রি করতাম বাড়ি বাড়ি। তারপরে চা বাগান থেকে শীতকালে লিয়েন সিজনে যখন গাছ কেটে দেওয়া হচ্ছে, ওই গাছের ডাল, চা গাছের ডাল বিক্রি করতাম আমরা, ঠিক আছে। আবার জ্বালানির জন্য আনতাম কিছুটা বাড়িতে। আবার ওই চা গাছের 2টি পাতা 1টি কুড়ি মা তুলে নিয়ে এসে রোদ্রে হালকা শুকিয়ে ওই ভয়ানক তেতো চাটা বাবা খেত, আমরাও খেতাম। আর খাদ্য বলতে খুব বিলাসিতার জায়গা তো প্রশ্নই ওঠে না। এই বিভিন্ন শাক পাতা, যা একটু আধটু সবজি, মা আমার অন্নপূর্ণা, ওর মধ্যেই চালিয়ে নিতেন। কোনোদিন কিছুই না থাকলে ওই লাল চাটা দিয়েও গরম ভাতে মিশিয়ে খেতে হতো, মানে লাল চা ভাত। আমরা কলকাতা শহরের মানুষজন এগুলো মানে ভাবতে পারবে না যে লাল চা দিয়েও ভাত খাওয়া যায়, সেটা মিষ্টি নয়। আমাদের বাড়িতে একটা লেডিস সাইকেল ছিল, মামা দিয়েছিল, বড় মামা। বাবা ওটা নিয়ে 16 কিলোমিটার দূরে চা বাগানের ভিতর দিয়ে 3টে চা বাগান অতিক্রম করে প্রতিদিন সকালবেলা কাজে যেত, বিকালে ফিরত। ওটাই আমাদের জীবন জীবিকার একমাত্র উৎস, লেডিস সাইকেল। সেই সাইকেলে ভোর 3টের সময় ডুয়ার্সের সেই ভয়ানক ঠান্ডায় আমি আমার ভাই বেরিয়ে গিয়ে কাঠচিরাইয়ের যে মিল, ওই মিলে ঢুকে কাটা তার টুককে ঢুকে সেখানে গিয়ে ভুসি, কাঠের গুঁড়ো জোগাড় করে বস্তায় প্রচন্ড টাইট করে 2 বস্তা ভরে নিয়ে 2 4 টাকা দাম 2 বস্তা বাড়ি নিয়ে আসতাম। প্রচন্ড ওয়েট, সেটা বড় বস্তা। সেই বস্তা 2.5 মোনা বস্তা দুটো নিয়ে এসে সেটা বাড়িতে সকাল 6টার মধ্যে বাবাকে সাইকেলটা দিতেই হবে, বাবা সাইকেল নিয়ে কাজে বেরিয়ে যাবে। ওই বস্তার ভুসি বের করে আলাদা করে আমরা ওটাকে 4টে বস্তা করতাম হালকা হালকা গুজে, এবং এক একটা বস্তা 5 টাকা করে, 2 বস্তা হয়ে গেল 20 টাকা, 4 বস্তা 20 টাকা হয়ে গেল। অর্থাৎ 4 টাকা ইনভেস্ট করে আমার হলো 16 টাকা লাভ। ওটা দিয়ে আমার চাল কেনা হতো। আমি ঝন্টু আজকে একটু অন্য টাইপের প্রশ্নও করতে চাই। রাজনীতি নিয়ে তো কথা হচ্ছে, রাজনীতি নিয়ে আমাদের সতর্ক থাকার প্রয়োজনীয়তা আছে। আমার একদম সুনির্দিষ্ট প্রশ্ন, দেখো তোমার সংগ্রাম, তোমার অতীতের ইতিহাস আমরা কিছুটা শুনেছি, কিছুটা জানি। এই যে জার্নিটা, মানে কালচিনি থেকে উঠে আসা কলকাতা অবধি, কালচিনি টু কলকাতার যে জার্নি, এই জার্নিটা সম্পর্কে আমি কিছু, বা আমাদের দর্শকরা কিছু যদি জানতে পারেন, কিভাবে সম্ভব হলো একটি, এবং চা বাগানের একজন কর্মী ছিলেন তোমার বাবা, সেইখানে ছোটবেলাটা অনেক দারিদ্রতার মধ্যে কেটেছে, সেইখান থেকে ওই কালচিনির প্রত্যন্ত অংশ থেকে উঠে এসে আজকের দিনের যে জার্নি, আজকের দিনের যে প্রতিষ্ঠা, আজকের দিনে যেভাবে তোমাকে ধরো সমস্ত জায়গায় মানুষ চাইছেন, মানুষ তোমার বক্তব্য শুনতে চাইছেন, এটাকে কিরকম লাগে 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে এই জার্নিটা সম্পর্কে, এই জার্নিটা কিভাবে পসিবল হলো, কিভাবে সম্ভব হলো, এই জার্নিটা অনুপ্রেরণা হতে পারে অন্যান্য এই ধরনের যারা অংশের মধ্যে মানুষ বসবাস করেন তাদের ক্ষেত্রে। তো সুতরাং আমরা এই জার্নির কিছু গল্প আমরা শুনতে চাই আজকে তোমার। একদম এই ধরনের প্রশ্ন তো কলকাতায় আমাকে অন্তত কেউ এর আগে করেনি, ফলে মানে পুরনো স্মৃতিগুলো, সবাই অনেকে বলে পুরনো স্মৃতিগুলো সততই খুব মধুর হয়, কিন্তু আমার পুরনো স্মৃতি কোনোটাই মধুর নয়। আমার প্রত্যেকটাই সাংঘাতিক কতগুলো ব্যাপ্তির মধ্যে দাঁড়িয়ে। আর খুব ট্রুলি স্পিকিং, আমি যদি আরো স্পেসিফিক বলি, দেখো চা বাগানে থেকে উঠে এসে কলকাতা শহরে অধ্যাপনা করা, তারপরে ঐতিহাসিক কালচারাল সিটি, নবজাগরণের পীঠস্থান কলকাতার বুকে নিজের যতটুকু জায়গা তৈরি করা, এই শর্ট টাইমে 2016 আমি কলকাতাতে চাকরি ট্রান্সফার পেলাম। তার আগে বহু আগে তৎকালীন বাম সরকারের সময় থেকেই প্রাইমারি, হাই, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, রেভিনিউ সার্ভিস, সব জায়গায় আমি চাকরি করেছি। এখানে যখন আসি এত সোজা নয়। মানে কেন সোজা নয়, প্রথম দিকটা, বাবা যে চা বাগানটায় কাজ করতেন, বাবা জেনারেলি
পড়াশোনা সে অর্থে করেননি। মা ওপার বাংলার থেকে উদ্বাস্তু হয়ে আসা বণিক পরিবারের সন্তান, তারা গন্ধ বণিক লিখতেন। ফলে বুঝতেই পারছো যে তাদের পেটে বকলম বিদ্যে নেই। এবার প্রশ্ন রইল যে বাবা বাবা বাংলা ভাষাটা ভালো জানতেন না, মানে তার মাদার টাংটাই তো বাংলা নয়। তিনি হিন্দি ইংরেজিটা টুকটাক ইয়ে করতেন এবং ইঞ্জিন ফিটার ছিলেন এমন একটা চা বাগানে, যে সেই চা বাগানে যখন 5 টাকা কিলো চাল, সেই যুগে আমাদের মান্থলি বেতন ছিল, বাবা হাতে পেত সব কেটে কুটে 400 টাকা। 3 ভাই, 5 টাকা কিলো চাল। লড়াইটা কোন জায়গায় হতে পারে? মা হাউসওয়াইফ, পড়াশোনা জানে না, বাবা বেশি অর্থে পড়াশোনা জানে না, আমি বড় ছেলে। আমাদের 3 সপ্তাহ ডাল ভাত জোটানোর পরে 4র্থ সপ্তাহটা মাসের, সেই সপ্তাহে কি খাবো আমরা জানি না। ইভেন বাবা যে চা বাগানের লেবার হওয়ার সূত্রে একটা চা বাগান, চা পাতা 500 গ্রাম একটা চা পাতার ইয়ে পেতেন প্যাকেট, সেটাও কাজের থেকে বেরোনোর সময় ওই ফ্যাক্টরির বাইরে বিক্রি করে দিতেন, যাতে সংসারে কিছু আয় হয়। তো চা খাবো কি করে? পাশের ডিমা চা বাগান আমার বাড়ির ঠিক পেছনেই। আমরা থাকতাম হ্যামিল্টনগঞ্জে, পড়াশোনা করতাম কালচিনি ইউনিয়ন একাডেমি, যে স্কুলের সাহিত্যিক তিলোত্তমা মজুমদার যে স্কুলের ছাত্রী, আমাদের অনেক আগে পাশ করে বেরোনো। তো সেই চা বাগানে আমরা গরু চড়াতে যেতাম, আর মা ওই চা বাগানের ভেতরে মাটি কেটে আমাদের মাথায় দিয়ে বাড়ি বাড়ি বিক্রি করতো। এঁটেল মাটি, চা বাগানের মাটিটা তো এঁটেল মাটি, ওটা বিক্রি করতে হতো। ছোটবেলায় এমনি তো আমাদের ভগ্ন স্বাস্থ্য, ওই অবস্থায় 3 ভাই আমরা মাটি বিক্রি করতাম বাড়ি বাড়ি। তারপরে চা বাগান থেকে শীতকালে লিয়েন সিজনে যখন গাছ কেটে দেওয়া হচ্ছে, ওই গাছের ডাল, চা গাছের ডাল বিক্রি করতাম আমরা, ঠিক আছে। আবার জ্বালানির জন্য আনতাম কিছুটা বাড়িতে। আবার ওই চা গাছের 2টি পাতা 1টি কুড়ি মা তুলে নিয়ে এসে রোদ্রে হালকা শুকিয়ে হাতে বানানো চাপাতি করে রাখতো, যেই চাপাতিটা আমার বাড়িতে সারা মাসের চা খাওয়া। সেই চা কিভাবে খাওয়া? এত বড় একটা বাটির মধ্যে চুলার মধ্যে জল দিয়ে লবণ দিয়ে চাপাতি দিয়ে ওই ভয়ানক তেতো চাটা বাবা খেত, আমরাও খেতাম। আর খাদ্য বলতে খুব বিলাসিতার জায়গা তো প্রশ্নই ওঠে না। এই বিভিন্ন শাক পাতা, যা একটু আধটু সবজি, মা আমার অন্নপূর্ণা, ওর মধ্যেই চালিয়ে নিতেন। কোনোদিন কিছুই না থাকলে ওই লাল চাটা দিয়েও গরম ভাতে মিশিয়ে খেতে হতো, মানে লাল চা ভাত। ওরা কলকাতা শহরের মানুষজন এগুলো মানে ভাবতে পারবে না যে লাল চা দিয়েও ভাত খাওয়া যায়, এবং সেটা মিষ্টি নয়। তারপরে গেছে এরকম। তারপরে যখন স্কুলে, আজকের যুগের মতন সব ফ্রি ছিল না, তখন স্কুলে ন্যূনতম বেতনটা দিতে হতো। যথারীতি বেতন দেওয়ার পয়সা নেই, বিভিন্ন স্কলারশিপ আমি আমার ভাইয়েরা পড়াশোনার সূত্রে জোটাতাম। যেখানে কোনো একটা স্কলারশিপের সুযোগ হতো, তখন স্কোপ আমাদের খুব কম। আজকে যেমন খাতাটাও সরকারি স্কুলে সরকার দিয়ে দেয়, বা জুতো ব্যাগটাও দিয়ে দেয়, তখন কিন্তু সেই সুযোগটা আমাদের ছিল না। ফলত যা হতো, আমাদের সবকিছুই কিনতে হতো। তো কিভাবে কিনবো? আমাদের কেনার সোর্স বলতে বাবা তো সেইভাবে খাতা কলম দিতে পারতো না। আমরা ওই খবরের কাগজ থেকে শুরু করে, এই ধরো কিছু খবরের কাগজ আছে, যে খবরের কাগজগুলো একটা পাতা প্রিন্ট হয়নি কোনো কারণে, ওটা কেজি দরে বিক্রি হতো, সেটা জোগাড় করতাম। সিলেট পেন্সিল জোগাড় করতাম। আমার পুরো খেয়াল আছে, আমি যখন বিএসসি করি তখন অলরেডি আমি চাকরি করছি, কিন্তু সেই চাকরিটা পঞ্চায়েতের ন্যূনতম ছোট চাকরি। ফ্যামিলি চালাতে 2 ভাই পড়াশোনা করছে, ফ্যামিলির কিছুই নেই, একটা কুড়ে ঘর, সারা ঘর ময় জল পড়ে, দুয়ার বৃষ্টি প্রবণ। সেই জায়গায় গিয়ে আমি তখন ইয়ে করতাম, ওই খবরে ওই সিলেট পেন্সিল বা ওই পেপারে একটা দিক ছাপা হয়নি, পাতলা পেজ, সেটার মধ্যে রুল পেন্সিল দিয়ে লিখতাম বিভিন্ন কেমিস্ট্রির ফর্মুলা। আমার কেমিস্ট্রি সাবজেক্ট ছিল, মাদার সাবজেক্ট বিএসসি কেমিস্ট্রি। ফলে এটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে, মানে এগুলো কত বলবো, ভোর 4টের সময় আমাদের বাড়িতে একটা লেডিস সাইকেল ছিল, মামা দিয়েছিল, বড় মামা। বাবা ওটা নিয়ে 16 কিলোমিটার দূরে চা বাগানের ভিতর দিয়ে 3টে চা বাগান অতিক্রম করে প্রতিদিন সকালবেলা কাজে যেত, বিকালে ফিরতো। ওটাই আমাদের
জীবন জীবিকার একমাত্র উৎস, লেডিস সাইকেল। সেই সাইকেলে ভোর 3টের সময় ডুয়ার্সের সেই ভয়ানক ঠান্ডায় আমি আমার ভাই বেরিয়ে গিয়ে কাঠচিরাইয়ের যে মিল, ওই মিলে ঢুকে কাটা তার টপকে ঢুকে সেখানে গিয়ে ভুসি কাঠের গুঁড়ো জোগাড় করে বস্তায় প্রচন্ড কিছু একটা ইয়ে দিয়ে ওটা লাঠি দিয়ে গুজে গুজে টাইট করে, মানে সেই বস্তায় তুমি ঘুষি মারলে ঘুষিটা তোমার রিটার্ন চলে আসবে, টাইট করে 2 বস্তা ভরে নিয়ে 2 4 টাকা দাম 2 বস্তা বাড়ি নিয়ে আসতাম। প্রচন্ড ওয়েট, সেটা বড় বস্তা। সেই বস্তা 2.5 মোনা বস্তা দুটো নিয়ে এসে সেটা বাড়িতে সকাল 6টার মধ্যে বাবাকে সাইকেলটা দিতেই হবে, বাবা সাইকেল নিয়ে কাজে বেরিয়ে যাবে। ওই বস্তার ভুসি বের করে আলাদা করে আমরা ওটাকে 4টে বস্তা করতাম হালকা হালকা গুজে, এবং এক একটা বস্তা 5 টাকা করে, 2 বস্তা হয়ে গেল 20 টাকা, 4 বস্তা 20 টাকা হয়ে গেল, অর্থাৎ 4 টাকা ইনভেস্ট করে আমার হলো 16 টাকা লাভ। ওটা দিয়ে আমার চাল কেনা হতো। বাবার চা বাগানটা বন্ধ হয়ে গেল তখন ক্লাস আমি 8-এ। কোন চা বাগানে ছিলেন? বাবা প্রথমে ভাত খাওয়া গারোপাড়া, আচ্ছা, গারোপাড়া চা বাগানে ছিল, যেটা ভাত খাওয়া টি স্টেট, রাজা ভাত খাওয়া নয়, ভাত খাওয়া। আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন আমি ক্লাস 8-এ টিউশন পড়াই অঙ্কের, সিদাম মন্ডল, একটু ব্যাক বেঞ্চের স্টুডেন্টও, ওকে আমার পাড়ায় পড়াতে যেতাম, ও আমাকে 20 টাকা দিত। সেই 20 টাকা দিয়ে আমার আনুষঙ্গিক পেন, ভাইয়ের পেন কেনা, এগুলো। কত সাল এটা? আবার মোস্ট প্রবাবলি 97 98 হবে। আচ্ছা, 98, হ্যাঁ 98। তখন এই কাজগুলো আমাদের করতে হতো, মানে জীবনে অকথিত সত্য। মানে আমি যখন অনার্স সায়েন্সে পড়ছি এইচএস, আমার খেয়াল আছে আমার প্র্যাকটিক্যাল পড়ি, ক্লাস হচ্ছে, আমাদের স্কুল 3 দিন কম্পালসারি যেতেই হবে, এখনকার মতো স্কুল ফাঁকি দেওয়ার জায়গা নেই, 6 দিনই যেতে হবে, তার মধ্যে 3 দিন প্র্যাকটিক্যাল, ভেরি মাচ কম্পালসারি। আমার জুতো নেই, একটা প্লাস্টিকের জুতো কিনেছিল, ওটা ফেটে গেছে, জুতো নেই, আমি কি পরে যাব, সেফটি পিন দিয়ে লাগিয়ে লাগিয়ে আর হচ্ছে না। তারপরে আমার পুরো খেয়াল আছে আমার পায়ের চাইতে বড় একটা জুতো পরে সে আমাকে স্কুল যেতে হলো, সেখানে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের তুচ্ছ চাচ্ছিল্যের শিকার হতে হলো, মানে যেটা হয় বন্ধুদের মধ্যে। তারা তো এই ব্যাপারটা বুঝবে না, বোঝে না, আমি বলিও নি, কারণ আমার এই একটা জায়গা ছিল যে কি বলবো, আমি বন্ধুদের কাছে আমি একটা মানে সহানুভূতি, এটা আমার কাছে অস্বস্তির জায়গা। এটা যে কোনো আত্মসম্মান সম্পূর্ণ মানুষের কিন্তু এই জায়গাটা থাকবে, এটাই স্বাভাবিক। আমি মানে সেই দিনগুলো আমার গেছে। তারপরে আমি আরো কিছু আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, দেখো যে ডুয়ার্সে কমিউনিকেশন, আমি যখন বিএসসি পড়বো, আমাকে ভোরবেলা, মানে এগুলো বললে না শেষ হবে না, বা আমি হ্যামিল্টনগঞ্জে থাকতাম, আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছি, আমার দ্বারা আলিপুরদুয়ারের থেকে পড়া সম্ভব নয়, কিন্তু মাত্র 32 কিলোমিটার দূরে আমার কলেজটি, অথচ সেখানে কোনো কমিউনিকেশন ছিল না। প্রথম বাসটা যেত 6:45, যেটা গিয়ে আমি আমার প্র্যাকটিক্যালটা ধরতে পারতাম না। অগত্যা আমি কি করতাম, ভোর 4টে 4:30টায় উঠে চুপ করে ওই ঘরের দাওয়ায় দরজাটা আস্তে করে ভিজিয়ে আমি বেরিয়ে যেতাম। ওখানে হ্যামিল্টনগঞ্জে মিটার গেজের ট্রেন, ছোট লাইনে একটা জিএল গাড়ি আসতো, সেই গাড়ির আবার কোনো টাইম টেবিল ঠিক নেই, সে হয়তো কালকের ট্রেন আজকে আসবে কিনা সন্দেহ, এত লেট, 24 ঘন্টা 48 ঘন্টা লেট। সেই ট্রেনের অপেক্ষা করতাম, তখন তো এই মোবাইলের অ্যাপস কিছুই ছিল না, আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি এখনো নেই। সেই ট্রেনে অপেক্ষা করতাম, কোনোদিন পেতাম কোনোদিন পেতাম না। ওই কাক ভেজা জনশূন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ভোর 3টে 3:30টায় গিয়ে, ট্রেনটা যদি আসলো তো যেতে পারলাম, নাহলে সেদিন আর যাওয়া হতো না। তো এই যে পথটা না, মানে আমি যেবার এসএসসি পাই, বামফ্রন্টের সময় এসএসসি আমি অনার্সে পেলাম যখন, সে বছর কর্মক্ষেত্র কর্মসংস্থান জোগাড় করতে আমাকে সবচেয়ে কাছের দোকানটি 32 কিলোমিটার দূরে আলিপুর থেকে আনাতে হতো। কোনো ড্রাইভার, বাসের ড্রাইভার, ওই 407 বাসগুলো যেত, তা ড্রাইভারকে টাকা দিলে 3 টাকা বা 2 টাকা দাম ছিল। আলিপুরদুয়ার থেকে ওই দোকান, এলাকায় কোনো দোকান নেই, একে তো বাংলা ভাষী এলাকা নয় ওটা। তারপরে ফার্দার মোর সেই জায়গাতে এমন একটা পরিস্থিতি যে পড়াশোনাটা করবে কে, সবই তো ড্রপ আউট। চা বাগানের আদিবাসী ছেলে মেয়েরা যাও বা একটু পড়তে যেতে চায় অভাবের মধ্যেও, সেখানে পড়তে যাওয়ার ক্ষেত্রে প্রথম বাধাটাই হচ্ছে ওখানে ভাষাগত প্রবলেম। ভাষাগত এত প্রবলেম যে ওখানে আর সে পেনিট্রেট করতে পারছে না।
একটা বিজাতীয় অবস্থান। এই যে এই পরিস্থিতি, তার মধ্যে 3 ভাই স্ট্রাগল করলাম। আমার 2 ভাইও যথেষ্ট ভালো একটা জায়গা হোল্ড করে আছে। সেখানে গিয়ে কিন্তু আজকে এই যে ন্যূনতম আপনাদের কাছে আসতে পেরেছি, এই পথটা খুব কঠিন পথ। আমি আবারও বলছি কঠিন পথ, কারণ আজও আমার ওই ডুয়ার্সের সেই কালচিনি, হ্যামিল্টনগঞ্জ বলুন, রাজা ভাতখাওয়া বা বক্সার ফোর্ট, এইসব এলাকা মানে আধুনিক সভ্যতার থেকে যোজন দূরে, যোজন দূরে। চা বাগানটা বন্ধ, খাবে কি লোকে? একটা তো অর্থকারী একটাই ইন্ডাস্ট্রি চলে, চা, ব্রিটিশদের তৈরি, সেটা বন্ধ। মানে চা বাগানের শ্রমিকরা ওই কচু, আমার মাকে দেখতাম ভোরবেলা বেরিয়ে গেছে চা বাগানে কচু খুঁজতে, কারণ একটু বেলা হলে কচু থাকবে না, গুলো কচু গোড়াগুলো সিদ্ধ করা হতো, সেটা খেতাম। সিদ্ধ করে খেতে ভালো লাগতো না, ঢেকি শাক। কদিন ভালো লাগে বলুন তো? পাড়ায় প্রতিবাসী যাদের একটু আর্থিক অবস্থা ভালো, তাদের থেকে মার চেয়ে আনা হতো, মার, ভাতের ফ্যান, জ্যারের গম, সেই গম সিদ্ধ, সেই গম সিদ্ধ 6 মাস ধরে খাচ্ছি। আমার ছোট ভাইটি তখন নিতান্তই দুধের শিশু, সে আর ওটা খেতে পারছে না। সেই অবস্থায় দাঁড়িয়ে আমি মানে বলবো, একটা সময় যখন আমি প্রথম চাকরিটায় জয়েন করলাম, মানে মালঙ্গি গ্রাম পঞ্চায়েত, একশৃঙ্গ গন্ডারের জন্য ভারত বিখ্যাত, সেখানে উচ্চ মাধ্যমিক পাশ করে 18 বছর বয়সে আমি পরীক্ষার মাধ্যমে, সেখানকার বিডিও খুব ভালো মানুষ ছিলেন, আমার পুরো খেয়াল আছে, আমার সাবজেক্ট কেমিস্ট্রি, স্বপন কুন্ডু, এখন সম্ভবত এসডিও বা ডিএম হয়ে গেছেন, কল্যাণীতে শুনেছিলাম এসডিও। তিনি পরীক্ষাটা মনিটরিং করলেন এবং আমার 85 রিটেন 85 এর মধ্যে আমি 84 স্কোর করেছিলাম লেখা পরীক্ষায়। ইন্টারভিউ 15 ছিল, 15তে আমাকে 0 দেওয়া হয়েছিল। 0 নয়, ওই বিডিও স্যারের 3 নম্বরটা আমি পেয়েছিলাম অ্যাপিয়ার্ডের, আর কেউ ওকে কোনো নম্বর দেয়নি। কারণ ওরা তো বুঝতেই পারছেন আমি আর নতুন করে কি বলবো, যে এইসব চাকরিগুলো সব মামা কাকা জ্যাঠাদের জন্য থাকা। কিন্তু আমি যেহেতু রিটেনটা এত ভালোভাবে পেয়েছিলাম যে আমাকে টপকে যাওয়ার মতন কেউ ওখানে ছিল না, ঠিক আছে। ফলে অগত্যা আমি মালঙ্গি গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি হিসেবে জয়েন করলাম। ঘুষ নিতে পারতাম না, সকাল বিকাল একবার করে মরতাম, কর্মঠ ছিলাম। সমস্ত প্রশাসনিক কাজ আমার প্রধান শালু ওরাও, তিনি এটা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, অল ইউনিয়ন পাওয়ার তার হাতে, ইকোনমিক্যাল পাওয়ার। আর আপনারা জানেন যে 98-এ চা বাগান যখন এসছে, বামফ্রন্ট তড়িঘড়ি গ্রাম পঞ্চায়েত আয়তায় আনলো, আইন চেঞ্জ না করে গ্রাম পঞ্চায়েত গুলো চা বাগানের হয়ে গেল হরিল লুটের বাতাসার জায়গা, ট্রেজারি ড্রেন, কিন্তু টাকা 9-6 আখড়া। আমার প্রধান শালু ওরাও, কেউ ওনাকে সইটা হয়তো তো পেঁচিয়ে শিখিয়ে দিয়েছিল, তিনি কিছু জানতেন, অন্ধের মতন আমার উপরে ডিপেন্ডেন্ট। আমি একমাত্র পার্মানেন্ট স্টাফ। আমি রাত জেগে জেগে পঞ্চায়েতের সমস্ত কনস্টিটিউশনটা পড়ে পড়ে ওনাকে, ম্যাডাম এখানে করবেন সই, এখানে করবেন না। কিন্তু এতে হয়ে গেল কি, আমার উপরে হামলা। আমি অফিসে গেছি, ভোজালি তরোয়াল নিয়ে সুবোধ বোস মারা গেছেন, এক হাসিমারা সুভাষিনী আউট ডিভিশন না মেন ডিভিশনের পঞ্চায়েত ছিলেন, তার টাকার চুরি আমি আটকে দিয়েছিলাম। একমাত্র ওখানকার আদিবাসী 27টার মধ্যে 26টাই আদিবাসী পঞ্চায়েত, উনি একমাত্র বাঙালি পঞ্চায়েত। উনি যথারীতি তরোয়াল ফরোয়াল নিয়ে, সমর্থকদের নিয়ে হ্যামিল্টনগঞ্জ, ওখান থেকে না কংগ্রেসের, ওটা মূলত আরএসপি আর সিপিএম চালিত। আর সিপিএম এর ছিল উপপ্রধান বাবুরাম লোহারা, আর কংগ্রেসের একজন ছিলেন সান্তালি বা সুভাষিনী, উনি চলে গেলেন। উনি এবং সিপিএম কংগ্রেস বলে নয়, সবাই এক। তখন রাজ্যের প্রতিমন্ত্রী ওখানকার মনোহর তির্কির ওখানকার পূর্তমন্ত্রী, ঠিক আছে, আরএসপি পূর্ণমন্ত্রী তখন আমাদের ক্ষিতি গোস্বামী, ওই এলাকাটায় হাসিমালা। তো যথারীতি আমার বাড়ি ওখান থেকে বেশ কিছুটা দূরে, 8 কিলোমিটার 9 কিলোমিটার দূরে হ্যামিল্টনগঞ্জ। সেখানে চলে গেছেন আমার বাবা মা, পড়াশোনা না জানা বাবা মা, অক্ষর জ্ঞানহীন বাবা মাকে তরোয়াল দেখিয়ে শাসিয়ে এসছে, আপনার ছেলেকে কিন্তু বেঁচে বেরোবে না। মানে আমি এগুলো স্মৃতি চারণ করছি এই কারণে, আমি অফিসে তখন মোবাইল নেই, যুগ নেই। আমি বাড়ি ফিরে যাওয়ার পরে আমার বাবা মা কাঁদছে আহ্বা করে, চাকরি তো ছাড়তে পারবো না, আমার উপরে পুরো সংসারটা। আমি লড়াইটা কিন্তু 1 ঘন্টার জন্য ছাড়িনি। আমি যতদিন ওখানে চাকরিটা করেছি, আমি চাকরি ছেড়ে প্রাইমারিতে চলে এসেছি। আমাকে নিয়ে গ্রামের ছড়া বানা গাথা হতো, গরিবের ছেলের ঘোড়া রোগ,
পঞ্চায়েতের চাকরি ছেড়ে কম বেতনের কেউ মানে প্রাইমারিতে আসে, তখন প্রাইমারিকে বলা হতো পাই মরা। কারণ বামফ্রন্টের সেই সময়টায় তাদের আর্থিক অবস্থা এত খারাপ যাচ্ছে সরকারের, যে প্রাইমারি হাই স্কুলের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো, গভর্নমেন্ট এডেড, তখন গভর্নমেন্ট এডেড ছিল, স্পন্সর ছিল না, গভর্নমেন্ট এডেড স্কুলগুলো 1 তারিখের বেতন সেটাকে টানতে টানতে 29 তারিখ হয়ে যেত, মাসের শেষ হয়ে যেত, বেতন ঢুকছে না। ওই সময় অনিশ্চয়তার মধ্যে আমি চাকরিটা জয়েন করেছিলাম, শুধু মানসিক শান্তি এবং এই ঘুষটা নিব না, পাপ করব না। আমার অভাব থাকতে পারে সংসারে, কিন্তু আমি পাপ করছি না। তো যাই হোক, সেখান থেকে আমি আরো অনেক জায়গায় এসেছি, অনেক আমার জীবনে ওঠা পড়া এসেছে। আপনাদের এগুলো শেয়ার করছি এই কারণে যে আমার কিন্তু 2 ভাইকে আমি পড়াশোনাটা করিয়েছিলাম ওই অল্প বেতন। ভাবুন, সেই সময় যখন আমি জয়েন করলাম প্রাইমারি স্কুলে, তখন আমার বেতন কত? তখন আমার নিতান্তই আমার হাতে টাকা পেতাম 4800-800 2 ভাই পড়ছে, এক ভাই, আমি বিএসসি করছি। তো এবার ওর মধ্যে চলতে হতো, আমার নিজের দেখা যেত সব টাকা বেতন তুলে মাকে দেওয়ার পরে আমার 1 পয়সাও নেই। আমি টিউশন পড়াতাম, মানে বেকার থাকাকালীন যা টিউশন পড়াতাম, চাকরি পাওয়ার পরে আমার টিউশন ছিল দ্বিগুণ, কারণ আমাকে তো আমার তো চালাতে হবে কিছু। সেখান থেকে বিএসসি কমপ্লিট করে হাই স্কুলে 21 বছরে বিএসসি কমপ্লিট করে 21 বছরেই আমি হাই স্কুলে পেয়ে এলাম অনার্সে। বাড়ির থেকে অনেকটা দূরে কোচবিহারে পোস্টিং পেলাম, সেখানে প্রাইভেট পড়িয়ে সংসার চালাতাম, আমি বাড়ি ভাড়া দিতাম, খাওয়া দাওয়া খরচা তুলতাম। আমার পুরো বেতনটা 8300 টাকা, মানে 8300 টাকাই আমি ব্যাংক থেকে তুলতাম। আমার ওই ব্যাংকের, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আমাকে হাসতে হাসতে বলতো, মাস্টারমশাই 300 টাকা অন্তত আপনি সেভিংসে রাখুন, আপনার তো কেরিয়ার আছে, আপনি জীবনটা তো চালাতে হবে। 300 টাকাটা আমি তুলে দিতাম, কারণ আমার সংসারটা চালানো, 2 ভাই বাইরে পড়ছে, আমার মা, আমি বিএসসি কমপ্লিট করলাম, আমার মেজো ভাই চলে আসলো শান্তিনিকেতন পড়তে জিওগ্রাফিতে, ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ছোট ভাই পড়ছে। তো আমার এদিকে ঘর বানানো হচ্ছে, ঘর একটা তো থাকার মতন ঘর দিতে রাখতে হবে। এই রকম ভাবে লড়াইটায় টিউশনটা পড়াতাম, আর ওই 8300 টাকায় মাকে তুলে দিতাম। তো মানে কোচবিহার অনেকটা দূরে থাকতে হতো। তারপরে সেখান থেকে WBCS, হাই স্কুল, কলেজ, গভর্নমেন্ট কলেজ, WBS এডুকেশনাল সার্ভিসে ছিলাম, ফার্স্ট ক্লাস গেজেটেড র্যাঙ্কের চাকরি, তারপরে ইউনিভার্সিটি। তো এই জায়গাগুলো কিন্তু একটা জিনিস আমি বুঝেছিলাম, আপনার চারিত্রিক সততা, মানে সততা বলতে আজকে যে পশ্চিমবঙ্গে সততা চলছে, সততার দূষণ, সেটা নয়। এই সততা বিশুদ্ধ সততা, এই এককেন্দ্রিক সততা নয়। আপনি নিজের সাথে প্রতারণা করতে পারবেন না যদি জীবনে এই জায়গাটা আসতে হয়। মানে আমি এসেছি বলে খুব অহংকারে এটা বলছি না, আমি আপনাকে বলছি যে আমার লড়াইটা যেন কারো অনুপ্রেরণা হয়, আক্ষরিক অর্থে অনুপ্রেরণা দূষণ না হয়। রাজ্যে যে অনুপ্রেরণা দূষণ চলে সেটা নয়। এই লড়াইটা, যে লড়াইটায় আজ মানে আমি বললাম না যে একটা সময় এমন যেত, এমন অবস্থা যেত যে মনে তো আমি জীবনের প্রতি বিতশ্রদ্ধ হয়ে গেছি একটা সিদ্ধান্ত নেই, এমন একটা কিছু ভয়ানক সিদ্ধান্ত, আর পেরে উঠছি না। 1 টাকা বাঁচানোর জন্য 20 কিলোমিটারও হাঁটতাম পার ডে। ইয়েস, চাকরি পাওয়ার পরেও আমি যখন চাকরি, কোচবিহারে হাই স্কুলে চাকরি পেয়েছি, 3-6 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাব, 6 টাকা আমার সংসারে দিলে আমার 2 ভাই পড়বে, একটা বাড়িটা, পাকা বাড়িটা তাড়াতাড়ি হবে। সেই জন্য আমি 7-7 14 কিলোমিটার সাইকেল চালাতাম। এই স্ট্রাগলটা আপনাকে রাখতে হবে নিঃশর্ত, নিঃস্বার্থ। মাথায় রাখুন, আপনি নিজের সাথে প্রতারণা করতে পারেন না, আপনি যার সাথেই করুন না কেন। আজকে তার ফসলটা আমি পেয়েছি, এবং বিশ্বাস করুন আপনারা যারা এই ন্যূনতম সততাটা রাখবেন, যোগ্যতা আমার মতন অনেকের আছে, অনেকে যোগ্যতা আমার চেয়ে অনেক বেশি থাকার পর আসতে পারেনি, বিকজ সততাটা, লড়াইয়ের মানসিকতাটা না থাকাটা। আমার প্রকৃতি, আমার সেই বাঘ, ভাল্লুক, হাতি, বাইসনের সাথে লড়াই, প্রতিকূল পরিবেশ, না খেতে পাওয়া, দিনের পর দিন অনাহার, ভাতের মার খেয়ে লড়াই করা, মায়ের শিক্ষা, যে মা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এদেশে এসে একটা উদ্বাস্তু জীবন শুধু করেনি, একটা সংসারে এসেও সে শান্তি পায়নি একবেলা, এক কাপড়ে তাকে সারাটা বছর থাকতে হতো, শতছিন্ন কাপড়। সেই অনুপ্রেরণাটাও কিন্তু আমাকে এই জায়গাটা দিয়েছে। হ্যাঁ, তাকে আমি খাওয়াতে পারিনি, আমি চাকরি পাওয়ার পরে তিনি একটা অ্যাক্সিডেন্টে মারা চলে গেলেন পৃথিবী ছেড়ে, বাবাও চলে গেলেন 60 হওয়ার আগেই চলে গেলেন।
কিন্তু বিশ্বাস করুন তাদের শিক্ষাটা আমার কাছে আজও আমার মধ্যে এমনভাবে ব্যক্ত, আমাদের ভাইদের মধ্যে, যে অন্তত এই কথাগুলো আপনার সামনে এই প্ল্যাটফর্মে বলতে পারছি নির্ভেজাল, কারণ এটা গণমাধ্যমে স্প্রেড হবে, এখানে একটুকু ভেজাল দেওয়ার জায়গা নেই। মানে আমি শেষ প্র্যাকটিক্যালটা করে আলিপুরদুয়ার থেকে যখন শেষ বাসটা ধরতাম আগন্তুক, নর্থ বেঙ্গলে যাতায়াত, মানে পরিবহন কি ভয়ানক আপনারা আজ গেলেও বুঝতে পারবেন। তখন 3 টাকা লাগতো স্টুডেন্ট ভাড়া, বিশেষ করে ডুয়ার্সে। আলিপুরদুয়ার থেকে লাস্ট বাসটা ছাড়তো 5টায় আগন্তুক, 3 টাকা স্টুডেন্ট ভাড়া, 5 টাকা ফুল ভাড়া। গাড়ির ভেতরে জায়গা নেই, লাফ দিয়ে ছুটে উঠেছি ছাদে। তো ছাদে যখন উঠেছি, শীতকালে ন্যাশনাল হাইওয়ে উপর দিয়ে আসছে, দুদিকে শালবন, হু করে গাড়ি চলছে, কিরকম ঠান্ডা, বরফ, আইস কোল্ড ওয়েদার। তারপরে হয়ে গেল কি, ন্যাশনাল হাইওয়ের উপরে সন্ধ্যাবেলা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে হাতি মহারাজ। প্রায় সে হাতি তো ছাদেই আগে সুরটা তুলবে গাড়ির ভেতরের চাইতে। এরকম দিন গেছে। ওই বাসটা না মিস করলে আলিপুরদুয়ারে যে কোনো রেলওয়ে স্টেশনের ধারে আমাকে রাত কাটাতে হবে, এটা কনফার্ম। কারণ আমার আসার কোনো ব্যবস্থা নেই, 32 কিলোমিটার দূর কিভাবে আসবো? হেঁটে আসলে বাগের পেটে যাব। এটা হতো, ইভেন বাড়িতে জানানোর কোনো ব্যবস্থা নেই, কারণ কিছুই নেই, ইলেকট্রিসিটি নেই। তো পাড়ায় কারো বাড়িতে একটা টেলিফোন থাকবে, এটা তো বিলাসিতা। এটা ছিল। তার বাড়তি আমাদের যেটা ছিল ভয়ানক অভাব। আপনারা বলছেন না, দারিদ্রতারও তো একটা ইন্ডেক্স থাকে। আমরা এতটাই হতদরিদ্র পরিবারের ছিলাম, বা আজকে বন্ধ চা বাগানের শ্রমিকরা ঢাকলাগুড়ির থেকে শিকারপুর, সেই চা বাগানের শ্রমিক, আদিবাসী শ্রমিকরা কতটা অমানবিক জীবন যন্ত্রণা ভোগ করে থাকেন, যে তৎকালীন বাম সরকার অনাহারে মৃত্যু হলে তাদেরকে বলতো অনাহারে মারা যায়নি, অপুষ্টিতে মারা গেছে। সেটা আমাদের শুনতে হয়েছে। আজকে চাও বা সেন্ট্রাল গভর্নমেন্টের 2 টাকার কেজি চাল ওরা পায়, বেঁচে আছে, নুন ভাত খেয়ে হলো। তখন সেটাও ছিল না, বিশ্বাস করুন ছিল না। 93 ভয়ানক বন্যা, ডুয়ার্স, বাড়িঘর সব ভেসে গেছে আমাদের। একটা গরু ছিল, যে গরুর দুধ বিক্রি করে আমাদের সংসারটা কিছুটা চলতো, গরুটাও জলে ভেসে গেল। 3 ভাই, 1-2 মাস নয়, 8-9 মাস দুপুরবেলা এত বড় বড় ডিকচি হাতে নিয়ে খিচুড়ির লাইনে দাঁড়াতাম। এতটা জল ডুয়ার্সে, খিচুড়ির লাইনে দাঁড়িয়ে খিচুড়ি খেয়ে বাঁচিয়েছি। কখনো রামকৃষ্ণ মিশনের, কখনো কোনো স্বেচ্ছাসেবী সংস্থার, কখনো সরকারি। আমি এগুলো কেন বলছি আপনাকে বুঝুন, যে তারপরেও কিন্তু হারিয়ে যায়নি। আমি তো ড্রপ আউট হতেই পারতাম। এগুলো তো ড্রপ আউটের চাইতেও ভয়ানক প্রতিকূল পরিস্থিতি। আজকে যে মানুষগুলো এত কিছু সুযোগ পেয়ে, ট্যাগ পেয়ে, যে ছেলে মেয়েগুলো আমরা দেখতে পাই হতাশার জন্য ড্রপ আউট হচ্ছে, তাদের কাছে একটা বার্তা দেখুন, প্রত্যেকটা যুগেই জীবন যন্ত্রণা সাংঘাতিক থাকে। কোনো যুগেই, অন্তত ভারতবর্ষের মতো দেশে যেখানে সবচেয়ে বড় রোগটাই হচ্ছে দারিদ্রতা, সেখানে আমার মতন বা আমার চেয়ে তো ভয়ানক স্ট্রাগল করার লোক আপনি খুঁজে পাবেন। সবাই যদি আমরা হতাশার জীবন থেকে মুখ ঘুরিয়ে নিই, তাহলে আলটিমেটলি সমাজ থেকে দাঁড় করাবে, দাঁড় করানো তো কেউ নেই। আমার ভাষাগত ইয়েটা ছিল না, বাংলা আমার মাদার টাং সেই অর্থে ছিল না। মা আমার বাঙালি, মায়ের থেকে যেটুকু শেখা। আমার দিদা আমার জীবনে একটা বড় ভূমিকা নিয়েছে, যার গল্প বাংলাদেশের ঢাকার বিধবা তিনি, দাঙ্গায় তার স্বামীরও জীবনটা চলে গেছিল, এই দেশে উদ্বাস্তু তিনি। তার গঠনমূলক ভাবনা চিন্তা আমার মধ্যে ব্যক্ত হয়েছিল, তাই হয়তো এই লড়াইটা আমি পেয়েছিলাম। ফলে ডুয়ার্সের আরো এরকম অনেক অকথিত গল্প আছে, জানেন তো। আজকে মানে কলকাতার এই যান্ত্রিক যুগে, লড়াইয়ের যুগে, আমি হয়তো অনেক কিছু আপনাদের বলে উঠতে পারি না। মানে আজকে দীপ্তিমান বাবু মানে এই সুযোগটা আমাকে দিল, আমি আর কতটা গুছিয়ে বলতে পারবো জানি না, পারছি। তবে আপনাকে কতগুলো দিক আরো তুলে ধরি। যে ডুয়ার্সে না, যেখানে আমার বাড়ি, আপনি ভাবুন, সেখানে আলিপুরদুয়ার এখন জেলা। যখন আমি ওখানে ছাত্র ছিলাম তখন ওটা জলপাইগুড়ি জেলা। এই যে আলিপুরদুয়ার জেলায় 151টা ট্রাইবেল ল্যাঙ্গুয়েজ, আদিবাসী ভাষা। 151টা। একটা ভাষা বছর 5 হলো মারা গেছে, সেই ভাষায় একমাত্র লিখতে পড়তে পারা ডুরা
ডুরা ল্যাঙ্গুয়েজ। সোমা ডুরা মরে যাওয়ার পরে ওই ভাষাটা নেই, লুপ্ত হয়ে গেছে। 151টা, এই 151টা আদিবাসী ভাষা প্রত্যেককে নিজস্ব স্বতন্ত্রতা নিয়ে, গ্রামাটিক্যাল রেকগনাইজেশন নিয়ে বিদ্যমান। একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই, সম্পূর্ণ স্বতন্ত্র। এবং ওই 151টা ভাষা মূলত এই আদিবাসী চা শ্রমিকদেরকে চা শ্রমিক হিসেবে এখানে পুট করেছিল ব্রিটিশরা 70s 80s-এ। আর কাঠির মাধ্যমে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিডিল ভারতের অংশ থেকে তাদের কিছুটা এখানে আনা হয়েছিল, কিছুটা ফিজিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিছুটা ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল, কিছুটা সাউথ আফ্রিকাতে রাস্তা তৈরি করতে, কিছুটা আপনি জানেন অস্ট্রেলিয়ায়, যারা ফিজিতে এখন ওরা 50% পপুলেশন, ওদের তরফ থেকে প্রেসিডেন্টও হয়েছিল মহেন্দ্র চৌধুরী। ফিজিতে ওরা গিরমিতিয়া নাম দিয়ে ব্রিটিশরা নিয়ে গিয়েছিল। গিরমিতিয়া আসলে একটা অপভ্রংশ শব্দ। গিরমিতিয়া হচ্ছে ওদেরকে যে গ্যারেন্টি পেপারে সই করিয়ে নিত। ব্রিটিশরা তো পৃথিবীর এমন জাতি যে আইন মাফিক বেআইনি কাজটা করতো, সাদা কাগজে ওদের দিয়ে টিপ সই মেরে ওই জায়গায় নিজেদের বয়ানটা লিখে নিত, নিয়ে ওদেরকে বিভিন্ন স্বর্গরাজ্যে নিয়ে যাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে, এসব বলে দালাল আরকাঠির মাধ্যমে ফিজিতে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচারের মধ্যে ফেলে দিল, রোড বানাতে দিত। কারণ সারা পৃথিবীতে সব দেশ ব্রিটিশরা দখল করে নেওয়ার পরে এটা রিয়ালাইজ করেছিল সবচেয়ে কঠিন কাজগুলো ভারতের এই আদিবাসীরাই করতে পারে। তাই সারা পৃথিবীতে এদেরকে দাস হিসেবে নিয়ে গেছিল, দাস ব্যবসায়। সে লর্ড ক্লাইভ থেকে দাস ব্যবসায়ী সবচেয়ে বড় মানুষ যে হোতা, তিনি চা বাগানে ভারতবর্ষে এত দুর্ধর্ষ জাতি থাকার পরেও আদিবাসীদের নিয়ে গেছিল জঙ্গল পরিষ্কার করে চা গাছ লাগাতে, যে এরাই পারবে, কারণ এদের সহ্য বীর্য অন্য লেভেলের। তো সেই মানুষগুলো সাথে সাথে ভাষাকেও নিয়ে গেছে, তারা নিজেদের কথ্য ভাষাকে, এবং তাদের এই কথ্য ভাষাগুলোর মধ্যে একটি কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ড, যেটা আগে এখন ঝাড়খণ্ড, আগে ছিল বিহারের অংশ, সেখানে ধর্ম প্রচার করতে গিয়ে এই আদিবাসীদের মধ্যে ভাষাগত সমস্যার জন্য একটা কথ্য ভাষা নরঙ্গী মহারাজের কে নির্দেশ দিয়ে বানিয়েছিলেন, যার নাম সাদ্রি ভাষা, শ্যাড ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশেও আছে, বাংলাদেশে ওটা স্বীকৃত ভাষা, ওয়েস্ট বেঙ্গলের স্বীকৃতি পায়নি, ঝাড়খণ্ডের স্বীকৃত, যে রাঁচি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, শ্যাড বা সাদ্রি ল্যাঙ্গুয়েজ। সে কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ, যে এতগুলো ভাষা আদিবাসী, এর ভাষা ও বোঝে না, ওর ভাষা ও বোঝে না, কিন্তু গণ আন্দোলন করতে গেলে তো ভাষা একটা ব্যারিকেড, তাই ওদের মধ্যে একটা কমন ভাষা চাই, যেটা সব আদিবাসীকে একটা ভক্তিবাদী আন্দোলনে আনা যায়। চৈতন্য মহাপ্রভুর এই নির্দেশে যখন ওটা তৈরি হলো, তারপরে ব্রিটিশরা আসার পরে ওই ভাষা সমেত তাদের সাদ্রি ভাষা এবং নিজস্ব ভাষা, ওরাও, মুন্ডারি, নেট, অসুর, এই ভাষা গোষ্ঠীরা এসে যখন ডুয়ার্সে পড়লো, তারা তাদের ভাষার সাথে সাথে এই কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ সাদ্রিটাও চর্চা করতে লাগলো। সেই সাদ্রি ভাষা এবং এই 151টা আদিবাসীদের ভাষা, সেটা নিয়েও কিন্তু আমি বিজ্ঞানের ছাত্র হয়ে গবেষণা শুরু করলাম, কাজ, এবং তার পূর্ণাঙ্গ অনেকগুলো লেখা বইও আমার আছে এটার উপরে। জানি না পশ্চিমবঙ্গে এই সরকার তো স্বীকৃতি দেবে না সাদ্রি ল্যাঙ্গুয়েজ, আগামীতে কোনো সরকার দিলেও দিতে পারে, কিন্তু এই ভাষার ব্যারিকেডটা ওই সময় আমাদের ড্রপ আউটের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি দেখেছি আমার সাথে বহু আদিবাসী ছেলেরা পড়তে যেত বাংলা স্কুলে, যেহেতু কোনো রাস্তা নেই, কোথায় পড়তে যাবে ওরা? সাদ্রি ভাষা তো স্বীকৃতই নয়, উরাও, মুন্ডারি, কোনো ভাষার স্বীকৃতি নেই। তো এবার বাড়িতে সে সাদ্রি বা ওরাও বা মুন্ডা ভাষায় কথা বলছে, মাদার টাং, স্কুলে পড়তে যাচ্ছে সব বাংলার টিচার, বাংলা ভাষায় কথা বলছে, সে বাংলাটা তো সে বুঝতে পারছে না। কিছুদিনের মধ্যে ওর মনে হচ্ছে ওটা একটা বিজাতীয় পরিবেশ, সে ড্রপ আউট হয়ে যাচ্ছে। ফ্যাক্ট আপনাকে বলছি এটা আমি। অর্থাৎ প্রতিকূলতা শুধু আর্থিক ছিল না, সামাজিক বঞ্চনা ছিল না। আমি জনজাতীয় গোষ্ঠীর মানুষ, আমাকে কি আপনি মনে করেছেন সহজে আমি পরিত্যাগ করতে পেরেছি? আমার সামাজিক বৈষম্যের শিকার হতে হয়নি? ইয়েস, হতে হয়েছে। আমি আজও সামাজিক বৈষম্যের শিকার। আমি আপনাকে বলছি, এগুলো আমি সহানুভূতির জন্য কলকাতায় কোথাও বলি না। লোকে বলবে দেখেছো বেটা সহানুভূতির জন্য বলছে, স্পেস পাওয়ার জন্য। আমি এগুলো বলি না। আমাকে কে কিভাবে ট্রিট করে আমি সব জানি, কিন্তু যখন আমি ছাত্র ছিলাম, যখন আমার পকেটে টাকা ছিল না, ছেঁড়া প্যান্ট, বড় বড় চটি পরে যেতাম বড়দের, আবার সুই সুতা সেলাই করা চটি পরে একটা স্কুলে যাচ্ছি, সরকারি স্কুলে, ইউনিয়ন একাডেমি কালচিনির মতো স্কুলে। আমি ভালো ছাত্র হওয়ার পরে আমাকে পিছন বেঞ্চিতে বসতে হতো। আমার সাথে শুধু আমার বন্ধুরা নয়, আমাদের একটা বড় অংশের শিক্ষকরা বৈষম্য, আর্থিক সামাজিক বৈষম্য শিকার হতে হয়েছে। তারপরে হতে হয়েছে ভাষাগত বৈষম্য। অর্থাৎ এত সোজা নয়।
আপনি শুধু আর্থিক বঞ্চনায় মানুষ লড়তে পারে, আর্থিক বঞ্চনায় মানুষ এক বেলা না খেয়ে থেকে লড়াই করতে পারে, আপনি যুদ্ধ করতে পারবেন না খেয়ে। কিন্তু যদি আপনাকে সামাজিক এবং ভাষাগত বৈষম্যের শিকার হতে হয়, এই লড়াইটা তখন আরো কঠিন হয়ে দাঁড়ায়। এই লড়াইটা, এই ব্যারিকেডটা অতিক্রম করে যখন আমি এখানে এসেছি না, বিশ্বাস করুন আমার এই বাঙালি সমাজ, এই পশ্চিমবঙ্গ, এই কলকাতাবাসীদের, কলকাতা সংস্কৃতির প্রতি আমার দায়বদ্ধতা কয়েকশো গুণ বেড়ে গেছে। কারণ আমার মা কিন্তু জন্মসূত্রে বাঙালি, এবং আমি বিশ্বাস করি আজকে আমার এই যে বড় একটা জায়গা, আমার যে বলার ভঙ্গিমা, আমার যে এত কিছু নিয়ে আলোচনার জায়গাটা তৈরি করা, সেটা আমার মাতৃ এবং আমার দিদার শিক্ষার গুণ। আমি আমার বাবার শিক্ষাকে ছোট করছি না, তিনি আর আমাদের কতটুকু দেখতে পারলেন। উদয়ন তো খাটতে খাটতেই তো জীবনে কখন যে তিনি চলে গেলেন আমাদের ছেড়ে, একটা ঘন্টার জন্য তিনি সুখ ভোগ করতে পারলেন না। কিন্তু আমি তারপরেও বলছি, বাঙালি সমাজ, সংস্কৃতি, রাজনীতির প্রতি আমি দায়বদ্ধ। ফলে যতদিন বেঁচে থাকবো এই সমাজটাকে, এই বাংলা আমি ছাড়বো না। বড় অপরচুনিটি আসলো সরস্বতী কেরকাটার মতন, আমি যাব না বাংলা ছেড়ে। আমাকে মারুক, ধরুক, গাল দিক, ফোনে ধমকি দিক, খুন করুক, বিশ্ববিদ্যালয়ের গেটে আমার গলা কেটে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিক, আমার বয়েই গেছে তাতে। মৃত্যু সবার একদিন না একদিন হবে। কিন্তু যতদিন বেঁচে থাকবো আমি আমার সন্তান এই বাংলার জন্য নিবেদিত থাকবো, এটা আমি বলে যেতে পারি। কারণ আমি সেই জায়গার থেকে উঠে এসেছি, সেই জায়গার থেকে ওঠাটা কার্যত অসম্ভব অসম্ভব অসম্ভব। আর উঠতে পেরেছি এই বাংলা সংস্কৃতির সামান্য মন্ত্র আমার পেটে আছে বলে। সেটা আমার মায়ের, আমার দিদার দেওয়ার, মাতুল বর্গের দেওয়ার। তোমার জীবনের যে কাহিনী, যে গল্প আমরা শুনছিলাম, যে পুরোনো দিনের কথা, তোমার লড়াই, এবং এই লড়াই যে কতটা ভয়াবহ ছিল সেটা দর্শকরাও এতক্ষণ শুনেছেন, আমরাও শুনেছি। তুমি যেখান থেকে উঠে এসছো, যে পরিস্থিতি থেকে উঠে এসছো, সেখানে সেখানে ধরো কেমিস্ট্রি পড়া, কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন করার চিন্তা ভাবনা, সেটা খুব, আমার মনে হয় খুব বিলাসিতার একটা জায়গা ছিল। এই জায়গাটায় যে তোমার চিন্তা ভাবনা, উত্তরণ বা এইখানে আসা, যে কেমিস্ট্রি নিয়ে চিন্তা ভাবনা করা, কেমিস্ট্রি নিয়ে পড়ার চিন্তা করা, পরবর্তীকালে WBES দেওয়া, এই যে জার্নিটা ছিল, এখানে কেউ না কেউ তোমার পিছনের প্রেরণা ছিল, নাকি এটা স্বতঃপ্রণোদিত ছিল যে তুমি নিজেকেই নিজে শিখিয়েছিলে যে এটা আমার এই জায়গা, এটাকে তৈরি করা ছাড়া আমার এই জীবনের যে লড়াই, সেই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই? দেখো, একটা সঠিক এবং সাংঘাতিক প্রশ্ন। অনুপ্রেরণা, কোন একটা বড় কাজের জন্য তো একটা স্ট্যান্ডার্ড অনুপ্রেরণা দরকার পড়ে। নেসেসারি নয় অনুপ্রেরণাটা কোনো একটা জেন্ডার বা পার্ট অফ হিউম্যান পার্ট হবে, এমন নেসেসারি নয়। অনেক সময় অনুপ্রেরণাগুলো শত হয়, অনেক সময় অনুপ্রেরণাগুলো সমাজের কতগুলো নেগেটিভ কর্নার থেকে আসে। আমি প্রত্যেকটা মুহূর্তে যে সামাজিক, আর্থিক, বিশেষ করে সামাজিক যে বঞ্চনাটা আমি আমার সামনের স্পেয়ার থেকে পেতাম, আমার আত্মীয় স্বজন, আমার প্রিয় বন্ধুরা, সমাজ, আমার একটা শিক্ষকদের একটা বড় অংশ, আমি আবারও বলছি শিক্ষকদের একটা বড় অংশ, তারা যেভাবে প্রত্যেকটা মুহূর্তে সামাজিক দিক থেকে আমাকে খাটো করার চেষ্টা করত, বঞ্চনা স্বীকার করত, বঞ্চিত হতে বাধ্য করত, সেটাই আমার ভিতরে কিন্তু একটা সাংঘাতিক জেদ তৈরি করে দিয়েছিল। স্টিল এই মুহূর্তেও আমি বলছি যে প্রত্যেকটা মুহূর্তে আমি নিজেকে একটা ছাত্রের মতন পড়ি। আজকে এই বয়সে দাঁড়িয়ে, আজকে আমি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সিনিয়র অধ্যাপক, আজকে আমি ছাত্র জীবনের চাইতে অনেক বেশি পড়াশোনা করি। বিকজ আমার আজও মনে হয় যে মানুষগুলো আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমার জাজমেন্টটা করেছে, আমার সামাজিক স্বীকৃতি, আমার জন্মগত অবস্থান নিয়ে, আমার আর্থিক অবস্থান নিয়ে যারা আমাকে জাজমেন্ট করেছে, এখনো করে, আমার একাডেমিক স্পেয়ার, আমার জ্ঞান গম্যি, আমার বলা কথা, এগুলো তাদের কাছে ম্যাটার
ম্যাটারই করে না। সেই জায়গাটা কিন্তু আমাকে প্রত্যেকটা মুহূর্তে দহন করায়, এবং আমি জানি এরকম অনেকেই আছে যে মানে আগুনে তারাও দগ্ধ হয়। একটা কথা তো আছেই যে ধূপকে জ্বালালেই নাকি সুগন্ধ ছড়ায়। ঠিক আমি নিজেকে সেই রকমই মনে করি যে আমি ধূপের মতন, যে আমাকে পোড়াবি পোড়া। হয়তো আমি খুব কষ্টে থাকি, আজও যখন রাতের পর রাত আমাকে পড়তে হয়, যেখানে আমার সহকর্মী আমার অনেকেই আছে যারা একটা সুখ নিদ্রা দেয়, বড় চাকরি পেয়েছে, জীবনে আর তাদের চাওয়া পাওয়ার জায়গা নেই, সব পেয়ে গেছে, তখনও আমাকে প্রমাণ করতে হয় লোকের কাছে যে আমি যে সম্প্রদায় যেখান থেকে উঠে এসেছি, সেই উঠে আসাটার মধ্যে কিন্তু 1% কারো সহানুভূতি, কারো চান্স, কারো অবৈধ সুবিধা, কোনো রকম সরকারি অবৈধ সুবিধার দ্বারস্থ আমাকে কেউ করায়নি, বা আমি পাইনি বা নেইনি। আমাকে প্রত্যেকটা মুহূর্তে সেন্টার অফ এক্সেলেন্ট হয়ে দেখাতে হয় যে আমি তোমাদের থেকে কোনো অংশে পিছিয়ে তো নেই, বরং অনেক যোজনে গিয়ে। এই জন্য দেখবে এই টানাপোড়েন, ফিজিক্সের ভাষায় যেটা বলে দ্বন্দ্ব, কাপলিং, এই দ্বন্দ্বে কিন্তু আজকে আমার এই উৎকটটি প্রত্যেকটা মুহূর্তে নিজেকে রিসাপেল করা। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো আমি 1% শিখতে পেরেছি। প্রত্যেকটা মুহূর্তে লড়াই থাকে। তোমাকে একটা ইনফরমেশন দিই, আমাদের ছাত্রদের ওই ছোট্ট গ্রামীণ স্কুলে 11-12-এ বিজ্ঞান নিয়ে যখন আমি পড়তে চাই মাধ্যমিক পাশ করার পরে, তখন আমার পাড়ার আত্মীয় স্বজন, আমার মামা, আমার বন্ধু বান্ধব, প্রতিবেশীরা প্রত্যেকেই আমাকে সাজেশন দিয়েছিল, এত হতদরিদ্র পরিবারের ছেলে তুই, ঘরে দাওয়ায় কেউ একটা চটের বস্তা পেতে বসতে চাইলে সেই জায়গা নেই আমাদের, সেখানে তুই বিজ্ঞান নিয়ে পড়বি, সায়েন্স। কিন্তু আমার ভেতরের ব্যাপ্ত সেই যে আকাঙ্ক্ষা যে আমাকে কিছু একটা করতেই হবে, সেই তাড়নার থেকে কিন্তু আমি এক প্রকারের চ্যালেঞ্জ দিলাম সমাজের এই চ্যালেঞ্জটা। এবং আমি এই তোমাকে এখানেই বসে বলছি, আমাদের সময় আমরা, আমার দুই বান্ধবী, তাদের নামটা নাইমা নিলাম, তারা এবং আরো গুটি কয়েক কিছু বন্ধু, আমরা বিজ্ঞানে ভর্তি হলাম, আর সবাই আর্টসে চলে গেল। আমাদের ওই স্কুলটা কমার্স ছিল না, কমার্স থাকলে তো কমার্সে অনেকেই যেত। সায়েন্সে আমরা দুটো মেয়ে আর বাকি কিছু ছেলে। বিয়ন্ড দ্যাট, আফটার এইচএস একটা বড় অংশের স্টুডেন্টদের, মানে বন্ধুর আমার, তাদের অঙ্ক সাবজেক্টটি আর টিকাতে পারেনি। বিকজ আমাদের স্কুলে যিনি অঙ্কের টিচার ছিলেন, তিনি অঙ্কের টিচার হিসেবে জয়েন করেননি, তিনি অফিস বেয়ারার হিসেবে জয়েন করেছিলেন। পরবর্তীকালে কোনো এক অছিলায় অঙ্কের শিক্ষক হয়ে যান। তিনি এইচএসে অঙ্ক কিছুই পারতেন না, মাঝে মধ্যে ক্লাসে আসতেন, সপ্তাহে তার মনে হলে একবার আসলেন, একদিন পকেট থেকে কিছু ছেঁড়া ফাটা কাগজ বের করে বোর্ডে লিখতেন। এবার আমরা পাল্টা, অঙ্ক তো আর ওইভাবে হয় না, এক্সাম্পল থেকে দুটো অঙ্ক টুকে দিয়ে চলে যাচ্ছেন, আমরা পাল্টা একটা প্রশ্ন করলেই উনি এত নার্ভাস থাকতেন যে 3 দিন আর আসলেনই না। আমি তাকে ছোট করছি না, তিনি পারতেন না, তাকে ঠাকনা দেওয়ার জন্য এইচএস এর টিচার করেছেন। এবং একজন ম্যাডাম ছিলেন, তিনিও তাই অঙ্কের। ফলে অঙ্কের টিচার প্রায় ছিল না আমাদের। আর এলাকার কোনো অঙ্কের গ্র্যাজুয়েশন এমএসসি কোনো টিচারও নিজে পড়াবেন। কিছু বন্ধু আছে যাদের আর্থিক অবস্থা ভালো, তারা আলিপুরে গিয়ে রাত্রিবেলা থেকে টিউশন পড়তেন। আর আমাদের তো ঘরের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। ফলে আমার মনে আছে, আমার মাইতির একটি বই, এই মোটা বই, লাইব্রেরির থেকে জোগাড় করেছিলাম, এলাকার অগ্রদূত লাইব্রেরি, সেখানকার একজন লাইব্রেরিয়ান, দুর্দান্ত প্রতিভাবান ভদ্রলোক, তিনি প্রচুর বই আনতেন এই ছোট্ট গ্রামীণ লাইব্রেরিতে। সেখান থেকে একটা মাইতির বই নিয়েছিলাম, এই মোটা। সেই বইয়ের থেকে এক্সাম্পল থিওরিটা পড়ে আমি অঙ্কটা করতাম। আর 12-এ ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, সম্পূর্ণ আলাদা অঙ্ক। সেই অঙ্কটা হায়ার স্টাডিজের অঙ্ক, লোয়ার স্টাডিজের অঙ্কের সাথে কোনো মিল নেই। একমাত্র হায়ার স্টাডিজে যারা পড়বে তারা ইন্টিগ্রাল এন্ড ডিফারেন্সিয়েশন পড়বে, তার আগে ওইটার প্রয়োজন নেই বলে মাধ্যমিকের আগে ওটা পড়ানো হয় না। আফটার মাধ্যমিক 11-এর পরে পড়ানো হয়, 12 থেকে। সেই অঙ্কগুলো একদম বিচিত্র। সেটা থিওরি পড়ে এসএনদের বইয়ের থিওরি, এসএনদের বই আমার কাছে ছিল না, আমার এক বন্ধুর থেকে আমি জোগাড় করে হাতে লিখে ওটা তৈরি করতাম। এসএনদের বই থেকে অঙ্কটা পড়ে আমি পিওর সায়েন্সে অঙ্কটা টিকাতে পেরে, পিওর সায়েন্সটা আটকে এবং অনার্সটা টিকাতে পেরেছিলাম। আমার কোনো বন্ধুই পরবর্তীকালে বিএসসি পড়েনি। আমার দুই বান্ধবীর মধ্যে একজন তো ব্যাক পেয়ে গেল, আরেকজন সায়েন্স ছেড়ে ইকোনমিক্সে চলে আসলো। আমি এটা কেন বললাম, যে তাদের আর্থিক অবস্থা সবার ভালো এক্সেপ্ট আমি। তারা কেউ বিজ্ঞানে আর টিকলো না,
সেই বছরের ব্যাচটা ছিল ঐতিহাসিক ব্যাচ, কারণ একজন ছাড়া কেউ বিএসসি আর পড়তে যায়নি। হয় তারা ইকোনমিক্সে চলে গেছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে, ব্যাক পেয়েছে। ফলে এই জায়গা থেকে কিন্তু আমার প্রথম পদক্ষেপটাতেই আমি যে সাকসেসফুলি উতরাতে পেরেছিলাম শুধু নয়, চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আমি টিউশন না পড়বো। এবং এটা তোমাদের কাছে একটা বার্তা, তোমার পাঠ্য বইটা তুমি পড়লে এবং ক্লাসটা করলে তুমি অবশ্যই সাকসেসফুল হবে। কারণ আমার কেমিস্ট্রিতে আমি সেই বছর সেই এইচএস এর ব্যাচে আমি হাইয়েস্ট নম্বর পেয়েছিলাম, টেস্টেও হাইয়েস্ট পেয়েছিলাম, 11-এ পেয়েছিলাম হাইয়েস্ট, 12-এ পেয়েছিলাম, অ্যান্ড এইচএস অলসো। এবং এতটাই বেশি নম্বর পেয়েছিলাম যে অনার্সে যখন পড়তে গেলাম আমি পিওর ম্যাথের কোয়ান্টাম পার্টটা, যে পার্টটা কেমিস্ট্রি ছেলেরা পড়েই না, ওইটা অ্যাটেন্ড না করে অন্য কোনো অ্যাটেন্ডে চলে যায়। আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন, কোয়ান্টামের সেই পিওর অংশটা, সেটা নিয়ে পরে আমি পরবর্তীকালে টার্গেট করে ফেললাম, ওটা নিয়ে আমি জীবনটা গড়ে তুলবো, যে সেটা নিয়ে আমাকে এগোতেই হবে। অর্থাৎ তোমার চিন্তা ভাবনাগুলো তুমি কোন পরিবেশে আছো সেটা সব সময় সেটার উপরে নির্ভর করে আমি বলবো না। অনেকে বস্তির ভিতরে থেকে হতদরিদ্র ছিন্ন ভিন্ন ছত্রখান পরিবেশের থেকেও, যুদ্ধের আবর্ত থেকেও শান্তির বার্তা দিতে পারে। আমারও পরিবেশটা তাই ছিল। আমি মাঝে মধ্যে বিএসসি যখন পড়ি, ঘরে শুয়ে, আমার তো ঘরে জারের টিনের ঘর, ছোট ফুটো ছনের ঘর, একটা জারের টিনের ঘর, বৃষ্টি হলে ঘরে কোনো জায়গায় বাদ থাকতো না জল পড়তে, সেখানে পড়ে বসে, যেটা তুমি বলছিলে যে বিলাসিতা, আমি ভাবতাম, ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিলাসিতা শব্দটার মধ্যেও কিছু যেন রিল্যাক্সেশন আছে। আমি শুয়ে শুয়ে ভাবতাম যে আমি কেমিস্ট্রি পড়ছি, এটা পৃথিবীর কততম আশ্চর্য এই পরিবারের জন্য। এটা বলা যায় যে চরমতম একটা আশ্চর্য আমার কাছে। আমি মাঝে মধ্যে ওই ঘরের মেঝেতে শুয়ে থাকতাম, আর ওই আমাদের তো ঘর একটা ছনের ঘর ছিল, আর একটা ওই জারের টিন, মানে ওই স্থানীয় যে দেশি মদ তৈরি করে ছোট ছোট টিনের ইয়েগুলো, গুড় রাখা হতো, ওই গুড়ের শেষ হয়ে যাওয়ার পরে ছোট ছোট টিনের বাক এগুলো কেটে কেটে টুকরো টুকরো করে বাঁশের সাথে বেঁধে চাল তৈরি করা, শত ছিদ্র, পুরো আকাশের একটা বড় অংশ দেখা যেত। তো সেটা শুয়ে ভাবতাম যে রসায়ন, তাও আবার কোয়ান্টাম, আমার এই পরিবারে, মানে আমি নিজে আশ্চর্য হতাম এটা ভেবে, এবং খুব হতাশাও কখনো কখনো গ্রো করতো যে এটা শেষ কোথায়। কারণ পুরো বাড়ির বড় ছেলে আমি, আমার উপরে পুরো দায়িত্বটা, বাবা মা কিছু বোঝে না, ছেলে কি করছে জানে না, যা করছে ছেলে আলটিমেটলি আমাদেরকে বাঁচাতেই হবে, এই লক্ষ্যেই হয়তো করছে। আমার পুরো খেয়াল আছে, উচ্চ মাধ্যমিকে আমার ভাই, ঠিক আমার ইমিডিয়েট পরের ভাই, খুব ব্রিলিয়ান্ট রেজাল্ট করলো। ব্রিলিয়ান্ট রেজাল্ট করার পরে আমি ওকে প্ল্যান করলাম, ওকে শিলিগুড়িতে জিওগ্রাফি পড়তে ভর্তি করবো, শিলিগুড়ি কলেজে, নর্থ বেঙ্গলের সবচাইতে ভালো ভাইব্রেন্ট ডিপার্টমেন্ট শিলিগুড়ি কলেজ, জিওগ্রাফি ডিপার্টমেন্ট। কি নিয়ে যাব? আমার তো টিউশন পড়ানোর টাকা আর ওই পঞ্চায়েতে যা ইয়ে হচ্ছে স্যালারি, সেটা দিয়েও শিলিগুড়ির মতন কস্টলি শহরে অসম্ভব প্রায়। আর আমি এর আগে কোনদিন শিলিগুড়ি যাইনি। সকালবেলা মিটার গেজের ছোট্ট ইন্টারসিটি এক্সপ্রেস ধরে ভোর 6টায় রওনা দিলাম। তো এই আলোচনা যখন হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে, একদিন হঠাৎ করে বাবা ক্ষিপ্ত হয়ে দেখলাম ঘরের সমস্ত বইপত্র উঠোনে ফেলে দিল। কেন, কি হলো? ভাঙা ঘরে থেকে তোমরা চাঁদ ধরার স্বপ্ন দেখছো? মানে তুমি হয়েছে ও, মানে ভাইয়া তো ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে, পাড়াময় ওই এলাকার হ্যামিল্টনগঞ্জে একটা রীতিমতো গর্বের ইয়ে, সে সব কিছু নয়। তুমি ওকে পড়তে পাঠাচ্ছ, ওখানে চালাবেটাকে তুমি জেনে বুঝে অবুঝের মতো কাজ করছো, লাস্টে তো আমার অবস্থা খারাপ হবে। তার তো চাকরিটা নেই, তিনি তো জানেনও না ছেলে কি পড়েছেন, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না এত রেজাল্ট। তো এই যে ছোট ছোট টুকরো টুকরো স্মৃতিগুলো, পুরো বই উঠোনে ছড়ানো, সব বই ছেড়ে ছেড়ে ফেলে দিচ্ছে। ভাই তো চোখের জল থামছে না, যে যেখানে পাড়ার লোক বাহবা করছে, স্কুলে মাস্টারমশাইরা বাহবা করছে, প্রশংসা করছে, সেখানে বাবা, জন্মদাতা বাবা তার পাশে নেই। বুঝলাম যে বাবাও সরে গেল, অন্তত মেন্টাল যে সাপোর্টটা বাবা দিত সেটাও বাবা দেবে না। আমরা যথারীতি দুদিন পরে ভোরবেলা অজানা উদ্দেশ্যে রওনা দিলাম। পাড়ার ভাইয়েরই ক্লাসমেট একজন বন্ধু, তার পিসির বাড়িতে গিয়ে উঠলাম, দেশবন্ধু পাড়ায় শিলিগুড়ি।
বন্ধুর বাবাও ছিলেন। আমরা ভোরবেলা গিয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলে অ্যাপ্লাই করে কথা হলো বিকালবেলা আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেব। দেখো কিরকম খেলা, দেখো যথারীতি কলেজ থেকে ফিরে টায়ার্ড অবস্থায় একটু বিশ্রাম করছি, চোখ লেগে গেছে। ঘুম থেকে উঠে দেখছি বন্ধুর বাবা নেই ঘরে। তো পিসি বোনকে জিজ্ঞাসা করলাম যে ওরা কোথায়। বললো ওরা তো শান্তিনিকেতন বেরিয়ে গেছে, তোমরা ঘরে ঘুমোচ্ছিলে, তোমাদের আর ডিস্টার্ব করেনি, তোমরা যদি চাও কালকে সকাল আজকে হ্যামিল্টনগঞ্জে মানে ওখানে থাকতে পারবো সেটাও নেই, হ্যামিল্টনগঞ্জে চলে যাও বা অন্য কোথাও যাও, কালকে তোমরা শান্তিনিকেতন চলে যাও। ভাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। যে আর শান্তিনিকেতন যাওয়া হলো না, কারণ একা আমি শান্তিনিকেতন অব্দি কিভাবে যাব, টাকা পয়সা যা পকেটে আছে সেটুক নিয়ে। ভাইকে বললাম চল, শেষ ট্রেনটাও বেরিয়ে গেছে, রেলওয়ে স্টেশনে রইলাম। ভোর 5:10 আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, যে ওই প্যাসেঞ্জার ট্রেন ধরে। আপনি খেয়াল করুন যে ভাই শিলিগুড়ি কলেজে জিওগ্রাফির লিস্টে পেল চান্স, শান্তিনিকেতন আর পড়া হলো না। ওর বন্ধুও শান্তিনিকেতনে গিয়েছিল, তার শান্তিনিকেতনেও হয়নি। পরবর্তী শুনেছিলাম শিলিগুড়ি কলেজেও মার্কসে আসতে পারেনি, কারণ শিলিগুড়ি কলেজে তখন জিওগ্রাফি পড়তে গেলে নর্থ বেঙ্গলের সেরা স্টার পাওয়া স্টুডেন্টরা অ্যাপ্লাই করতো জিওগ্রাফি পড়তে গেলে, এতটাই ডিমান্ড ওখানে। তো আপনার যখন আর্থিক অবস্থা, সামাজিক পরিস্থিতি অস্বাভাবিক পরিমাণ খারাপ থাকবে, তখন আপনার আশেপাশে কেউ থাকবে না এবং সেখানে প্রতারণার শিকার হবেন, সেটা আমরা হয়েছি। কিন্তু তারপরেও ওই অভাবনীয় স্ট্রাগল, আমি বলছি আমার চেয়ে তো অনেক বেশি স্ট্রাগল অনেকে করে সাকসেস হয়েছে, আমি তেমন সেই অর্থে কিছুই প্রায় হতে পারিনি। কিন্তু এই অকথিত সত্যগুলোর ভাগও যদি কিছু মানুষ, বিশেষ করে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দেখি হতাশাগ্রস্ত একটা প্রজন্ম। আমি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যখন ক্লাসে আমি ঢুকি, একটা বড় অংশ হতাশাগ্রস্ত, এসএসসি নেই, স্যার কি করব, পড়ে কি হবে, আজ এসছে 10 দিন বিশ্ববিদ্যালয় করলো, 11তম দিন থেকে নেই, কোথায় গেল রে স্যার, ওর সাথে যোগাযোগ করতে পারছি না, হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছে। অর্থাৎ উচ্চশিক্ষায় যে আজকে ড্রপ আউটের একটা সাংঘাতিক ইয়ে চলছে, সেটার কিন্তু লজিক একটাই, ওই আফটার কমপ্লিশন অফ হিজ অর হার গ্র্যাজুয়েশন অর এমএসসি তারা কি করবে সেই হতাশার থেকে। কিন্তু আমি বলছি সেই হতাশাটা কি আজকের, সেই হতাশা তো আমাদের সময়ও ছিল না। বাড়ির থেকে কোনো সাপোর্ট হচ্ছে না, পাড়া প্রতিবেশী, না আত্মীয় স্বজন, না বন্ধু, না কি শিক্ষক, না আমার আর্থিক অবস্থা পারমিট করছে। তারপরে তো মানুষগুলো লড়াই করেছে নাকি? লড়াই কি আমরা জানতাম যে লড়াই করছি আমি চাকরিটা পেয়ে যাবো, আমার বাড়ির উঠোনে এসে চাকরিটা দিয়ে যাবে? সেটা কিন্তু ছিল না। অর্থাৎ সব যুগেই মানুষকে লড়াই করেই সেই উচ্চতায় উঠতে হয়েছে। আর এই লড়াইটা তখন পাথেয় হয়েছে কিছু বঞ্চনা, কিছুটা অনুপ্রেরণা, কিছুটা নিজের লড়াই নিজের সাথে। এই সবকিছুর মিশেল রসায়নটাই হচ্ছে একটি মানুষের সাকসেসের সবচেয়ে বড় মূল চাবিকাঠি, মূল মন্ত্র। আজকে এই মূল মন্ত্রটা যদি তোমরা পাথেয় করো, মানে যারাই ইয়ে করছে, দেখুন আজকে আমি শুরুতেই বলছিলাম যে আমরা যে রাজ্যে বাস করছি সেখানে এই মুহূর্তে শিক্ষায় যারা শিক্ষার্থী, তাদের হতাশার সাথে বাকিদের কোনোভাবেই কোনো জায়গাতেই কিছু মেলানো যাবে না। কারণ তারা এমন একটা প্রজন্ম, যেই প্রজন্মের দিশাহীন। এইচএস পাস করছে, কলেজে পড়ে কি হবে, কোথায় যাব, বাংলায় তো কোনো কাজ নেই, ইভেন বাংলায় তো ভর্তিও হচ্ছে না, কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তিটাই প্রায় এখনো 1 মাসের উপরে হয়ে গেল, নেই 1.5 মাস হয়ে গেছে, আইসিএসসি রেজাল্ট বেরিয়েছে। ফলে এই অবস্থা, এইরকম একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থাতে আমাদের কিন্তু ভুল পথে চালিত হয়ে অযথা এটাকে বিড়ম্বনা না বাড়িয়ে এটার সাথে লড়তে হবে। সেই লড়াইটা পলিটিক্যাল যেমন হবে, তেমন হবে সামাজিক, তেমন হবে আরো বিভিন্ন অ্যাসপেক্টের লড়াই। তোমাদের ফিল্ড চুজ করার ব্যাপারটাও অনেকটা বেশি দিয়ে, যেমন এনইপি 2020 এখন যখন এসছে, ভারত সরকারের নতুন শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে কিন্তু শার্পলি বলাই আছে স্কিল বেস এডুকেশনটার উপরে জোর দেওয়া। অর্থাৎ আমি দক্ষতা ভিত্তিক যে এডুকেশনটাকে নেব, আগের মতন সেই সপাটে 3 বছরের গ্র্যাজুয়েশন, 2 বছরের এমএসসি, দেন পিএইচডি, এই শিক্ষাগুলোর খুব একটা ভ্যালিডিটি এই মুহূর্তে সবার ক্ষেত্রে নেই। খুব বিলিয়ন অফ দ্য বিলিয়ন্স কিছু স্টুডেন্টই এই জায়গাগুলো যেতে পারে। বাকিদের স্কিল বেস, হাতের কাজ শিখে দক্ষতা ভিত্তিক কাজের শিক্ষাটা নেওয়াটা কিন্তু এই মুহূর্তে বাঁচার একমাত্র জায়গা।
ফলে এটাকে কিন্তু সাঙ্গ করতেই হবে, তা না হলে তোমরা কিন্তু লড়াইয়ের ময়দানে টিকতে পারবে না। ভারতবর্ষের অন্য রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু স্কিল বেস এডুকেশনটায় প্রচুর এগিয়ে গেছে, কারণ ওদের সরকারি পলিসিটাই হচ্ছে স্কিল বেস এডুকেশনটাকে প্রমোট করা। আজকে গুজরাট কেন এত ডেভেলপ, কেন আজকে আমাদের নিকটবর্তী প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, বিহার এত ডেভেলপ কেন? বিকজ সময়ের তালে তালে তারা পরিবর্তন হয়েছে। কারণ প্যারাডাইম শিফটটা সোসাইটি হবে, সোসাইটির প্যারাডাইম শিফটটাই হচ্ছে মূল মন্ত্র। তা সোসাইটাল প্যারাডাইম শিফটে সাথে আমি যদি নিজেকে ডারউইনিয়ান তত্ত্ব মেনে অভিযোজন না করাতে পারি, আমার তো অস্তিত্ব সংকট হবেই। তখন তো আমি বলতে পারবো না পলিটিক্যাল ডিসকোর্সে আমার ফেভারে ছিল না, সরকার নেয়নি, ভর্তি নেয়নি, এই ধরনের এক্সকিউজ গুলো সরকার পাল্টে গেলে আমি যদি এখন বলি আমি ইংরেজি কম জানি, বামফ্রন্ট ইংরেজি তুলে দিয়েছিল, ইজ দেয়ার এনি এক্সকিউজ? কেউ মানবে আমাকে? তার জন্য গুজরাটের কোনো প্রাইভেট কোম্পানি আমাকে চাকরি দিয়ে দেবে? দেবে না, কারণ এক্সকিউজ গুলো কোনো মূল্য নেই। ফলত এখানে আমাকে ওয়েল অ্যাসিওর্ড হতে হবে যে আমার স্ট্রাগলের পার্টটা একটা এবং আমার ফিল্ড চুজের পার্টটা একটা। ফিল্ড চুজটা আমাকে, এখানে স্ট্রাগলটা দু ধরনের। আমি যেমন সামাজিক আর্থিক সেক্টরে লড়াই করে আসছি, বিশেষ করে আফটার লকডাউন আমাদের তো প্রত্যেকেরই আর্থিক অবস্থা অন্তত একটা ভঙ্গুর জায়গায় চলে গেছে, সেটাকে অতিক্রম করা, দেন টু দেন আমাকে চুজ করা যে কোন অংশটা পাস করলে পরে আমি দ্রুত কোথাও একটা অ্যাবজর্ব হতে পারবো, অন্তত পেট চালানোর মতো একটা জায়গা তৈরি করা, তারপরে তুমি না হয় নেক্সট টু নেক্সট অন্য কিছু ভাবলে। ফলে এই দুটো কিন্তু আজকের অ্যাসপেক্টে অনেক বেশি জরুরি পার্ট। এই যে একটা হাতে মুঠোফোন নিয়ে আমরা ঘুরি না, আমি দেখি বহু ছাত্রছাত্রী আমার যে এটার একটা গলদ করে ব্যবহার, মিস ইউজ। এটা কিন্তু আমি মনে করি এটার কিন্তু সাংঘাতিক একটা অস্ত্র। এটার সঠিক প্রয়োগ করতে পারলে আজকে পুরো পৃথিবীটা তোমার হাতের মুঠোয় থাকবে। কেন? আজকে এই জায়গায় চট করে পৃথিবীর কোনো পার্টের কোনো একটা ছোট থেকে ছোট ইনফরমেশনও আমরা চট করে পেয়ে যাই। ভাবতে পারবে না এই ছোট মুঠো ফোনটায়, চলমান ফোনটায় লক্ষ লক্ষ বইয়ের আর্কাইভ আছে এই মুহূর্তে। পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি গুলো আজকাল লাইব্রেরির মাধ্যমে চলে এসছে। ফলে এটা কিন্তু আজকে আমার একটা গাইড। আমি এটা মিস ইউজ না করে এটা গুড ইউজ করি টেকনোলজিটার, যেটা আমাদের একটা সময় ছিল না। ফলে আজকে যেমন সমস্যাটা মানুষের বেড়েছে, আবার সমাধানের জায়গাটাও ধীরে ধীরে কিন্তু অনেকটা চারিদিক থেকে প্রসারিত হয়েছে। ফলে এই ডুয়েল মিশ্রণ এবং কিছু জায়গায় নিজের সাথে নিজের লড়াই করে একটা দৃঢ় সংকল্প হওয়া, এটা কিন্তু এগোতে পারে। আর আমরা যেভাবে এগিয়েছি সেই সোসাইটাল পার্টগুলোয় আমাদের অন্তত আজকে, আর যাই হোক আর্থিক যন্ত্রণা, সামাজিক যাই বলি না কেন, অন্তত আজকের মতো ইঁদুরদৌড়টাও তো সেখানে ছিল না। অন্তত আমি তো জানতাম যে আমি পড়াশোনা যত স্ট্রাগল করে করি না কেন, সংখ্যায় আমি বললাম না, আমরা যখন উচ্চ মাধ্যমিক দিচ্ছি কত সংখ্যায় পাশ করে, এলাকায় একজন একটা স্টার পেয়েছে, সেটা ছিল রীতিমতন একটা খুশির খবর। আজকে তো সেই সংখ্যাটা অনেক বেশি। আজকাল তো নাম্বার তো ঝাঁকে ঝাঁকে আসে, বস্তা ভর্তি নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টেও রাখা যাবে না নাম্বার দেওয়াটাই ট্রেন। ফলে এই মানে রেজাল্টিং পার্টে কিন্তু সমস্যা যেমন বেড়েছে, আবার পারিপার্শ্বিক সমাধানের জায়গাটাও এসেছে। শুধু একটু দৃঢ়তার সাথে সঠিক ইনফরমেশন নিয়ে এগোনোটা, সেটাই কিন্তু আমার মনে হয় তোমাদের করতে হবে আজকের যুগে। ঠিক এই কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল ঝন্টু, যে আমাদের সময় আমরা দেখেছি, আমাদের যখন পড়াশুনো সেই সময়টা দেখেছি অনেক বেশি কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম বিভিন্ন রকম হতো। শুধুমাত্র গভর্নমেন্টের পার্ট নয়, গভর্নমেন্ট সরকার হয়তো কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা করতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন বেসরকারি সেবা সংস্থা তারা কিন্তু ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান করে, ক্যাম্প করে, বিভিন্ন মিটিং অ্যারেঞ্জ করে, সেমিনার করে তারা কেরিয়ার গাইডেন্স, কি ধরনের কেরিয়ার করা যেতে পারে তার যোগ্যতা অনুযায়ী সেটা তাদেরকে বুঝিয়ে দিত। বা এই যে পরবর্তীকালে এখন যে কেন্দ্রীয় সরকার যে এনেছে স্কিল বেসড এডুকেশন, যে বিভিন্ন স্কিল সংক্রান্ত যে শিক্ষা দেওয়া হচ্ছে, হাতের কাজ থেকে আরম্ভ করে যে শিক্ষা দেওয়া হচ্ছে, যে শিক্ষা দেওয়ার প্রচেষ্টা, যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর পার্টিসিপেশন অত্যন্ত কম এই মুহূর্তে, ভারতবর্ষের অন্যান্য জায়গায় বেশি।
তুমি কি মনে করো, বিশেষ করে তুমি যে জায়গা থেকে বড় হয়েছো, যে জায়গা থেকে উঠে এসছো, তুমি বলছো সেখানে এখনো বিদ্যুতের সংযোগ নেই, মোবাইল তো দূরস্থ, এখনো সেই প্রতিকূলতার মধ্যে লড়াই করে তাদেরকে চলতে হয়, একবেলা খাবারের জন্য তাদেরকে লড়তে হয়, এখনো ওখানকার জীবজন্তুর সঙ্গে সেই সেই একটা আশঙ্কা নিয়ে বেঁচে থাকতে হয়। সেইখানে সেই সেই অংশের জন্য সে মানে এখানকার ধরো বিভিন্ন যারা সংস্থা আছে, বিভিন্ন যে কালচারাল সংস্থা আছে, বিভিন্ন প্রফেশনাল সংস্থা আছে, বিভিন্ন যে এনজিও গুলো আছে, তারা কিভাবে এগিয়ে আসতে পারে বা কাজ করতে পারে ওই অংশের জন্য? হ্যাঁ, এটা ঠিক যে র্যাপিড চেঞ্জেস গুলো সারা ভারতবর্ষে এসেছে, ইভেন সারা পৃথিবীতে এসেছে। এই করোনার পরবর্তীকালে আমরা যেভাবে টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড হয়ে গেছি, সেই দৌড়টাতে তো লার্জ প্রপোর্শনেট অফ দ্য সোসাইটি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের সেই আমি যে সোসাইটিগুলোর থেকে উঠে এসেছি, তারা তো স্টিল ব্যাকওয়ার্ড। তা আমরা লকডাউনের সময় দেখেছি যে অনলাইন ক্লাস করতে গিয়ে আমাদের হাড়ি ঢালটা আমরা জানতে পারলাম যে আমাদের দেশে এত বড় বড় কথা আমরা কলকাতায় বসে বলি, এত চ্যানেলে স্নো পাউডার মেখে কথা বলছি, অথচ মোবাইলে ক্লাস করাতে গিয়ে মাননীয় মাস্টারমশাই বলছেন আমার ক্লাসের 100 ভাগের মধ্যে 75 ভাগ ছেলে মেয়েই বলছে মোবাইল নেই, মোবাইল থাকলে পরে মোবাইলের ইন্টারনেট ভরার পয়সা নেই, মোবাইল ইন্টারনেট ভরার পয়সা যেখানে আছে সেখানে ইন্টারনেটই পৌঁছয়নি। এই যে প্রতিকূলতা, এগুলো তো পিছিয়ে পড়ার কতগুলো ইন্ডেক্স, লক্ষণ। কিন্তু সমাজ তো তোমার এগিয়ে যাবে। সমাজ যদি এই মুহূর্তে বলে কোনো মানুষকে আপনি মোবাইল ছাড়া এগোন, আমি বলবো সমাজ বললেও হবে না, সেটাকে মিথ্যা কথা বলছে। তোমাকে যুগের সাথে চলতে গেলে যুগের সেই ধারাটাকে নিতে হবে, তাল মিলিয়ে। তাহলে এই যে প্রশ্নটা হচ্ছে, এই তাল মিলাতে গেলে যে আর্থসামাজিক যে বাধাটা, সেটাকে কি করে অতিক্রম করা। তার মানে কি টাকা ছাপিয়ে ছাপিয়ে সরকার দেবে? এটা সম্ভব নয়। আমাদের মতো পশ্চিমবঙ্গের মতো যে রাষ্ট্র শক্তিগুলো, তারা তো এই ব্যাকওয়ার্ডনেসটা বেশি করে চাইছে, কারণ এই ব্যাকওয়ার্ডনেসটা তাদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টকে আরো ত্বরান্বিত করে। যত মানুষ পিছিয়ে থাকবে, যত মানুষ কম পড়বে, তাদের ঝান্ডা দেওয়ার লোকের সংখ্যা বাড়বে। তাই রেস্ট অফ দ্য ইন্ডিয়া যেখানে এগিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ ততটা পিছিয়ে যাচ্ছে। এনইপি 2020 আসলো, সারা ভারতবর্ষ ইমপ্লিমেন্ট করে দিল, ইভেন অনেক বিরোধী রাজ্য ইমপ্লিমেন্ট করলো। দিল্লি আপের প্রধান বিরোধী ভারত সরকারের, সেই বিরোধী রাজ্য সবার আগে এনইপি 2020 কে ইমপ্লিমেন্ট করলো। ক্যান ইউ ইমাজিন? আর আমাদের পশ্চিমবঙ্গ করবে না ধানাই ফানাই করে বিভিন্ন কমিটি বসিয়ে লাস্ট পর্যন্ত অনেক ডিলে করে তারা বললো মানছি, দাড়ি কমা সমেত তারা মেনে নিল। আমার কথাটা হচ্ছে, এই এনইপির যে নতুন শিক্ষা নীতিটা, সেই নীতিটাতে তো স্পষ্ট বলাই আছে যে সবার জন্য হায়ার স্টাডিজ নয়। আমরা তো বারবার বলছি সবার জন্য হায়ার স্টাডিজ হতে পারে না, কোন একটা সিস্টেমে সবাই উচ্চ মেধার হতে পারে না। এটা ন্যাচারাল সিকোয়েন্সই বলে না। ন্যাচারাল সিকোয়েন্সে কিছু মানুষ উচ্চ মেধার সম্পন্ন, তারা উচ্চ মেধার ক্লাসটা করবে। রিসোর্স অনুযায়ী যারা সেই লেভেলের নেই মেধা, তাদেরকে কেন আপনি ওই জায়গাটা নিয়ে গিয়ে জোর করে সেই মেধা সত্ত্বের জায়গাটা নষ্ট করছেন? কারণ এখন কিন্তু ভারতবর্ষে এডুকেশন মিনিস্ট্রি বলে কিছু নেই। কারণ এখন বলা হয় 90s এর পর থেকে চিন্তা ভাবনা কেমন পাল্টেছে, এখন এডুকেশন মিনিস্টার বলে কিছু বলা হয় না, এখন বলা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার। অর্থাৎ প্রত্যেকটা মানুষ একটা মানব সম্পদ। আপনি বন্যা, খরা, আগুন, অগ্নিসংযোগ হলে আপনি কত সম্পত্তি পুড়লো, নষ্ট হলো, ক্ষতি হলো, আপনি লামসাম একটা হিসাব দেখাতে পারবেন। কিন্তু হিউম্যান রিসোর্সের ক্ষতি, অর্থাৎ একটি ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে রেল লাইনের ধারে পড়ে থেকে তার জীবনটাকে নষ্ট করে দিয়ে সে যে ক্ষতিটা হলো, সে একটু পড়াশোনার সুযোগ পেলে সে আইনস্টাইন হতে পারতো, হয়ে গেল লাদেন নাকি? এই হিউম্যান রিসোর্সের যে বিশাল ক্ষতি, সেটার কোনো পৃথিবীতে কোথাও সেই ক্ষতির অঙ্কটাকে হিসাব করার কোনো মেশিন নেই, কোনো ক্যালকুলেটর নেই। ফলে রাষ্ট্র তো হিউম্যান রিসোর্সকে যত কম ক্ষতিগ্রস্ত করা যায় সেই এতে পলিসি বানাবে। তা পশ্চিমবঙ্গের রাষ্ট্র ব্যবস্থাটা কি করে? আজকে যেখানে র্যাপিড টেকনোলজি বেসড এডুকেশনটাকে দেওয়ার কথা, সেখানে দেখা হচ্ছে সাদা খাতা জমা দেওয়া শিক্ষক রিক্রুটমেন্ট করা হচ্ছে। যেখানে দেখার কথা স্মার্ট রুম ওরিয়েন্টেড প্রাইমারি স্কুল হওয়ার কথা, অন্তত এনইপি বা ভারতবর্ষের বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাই তো হচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গে ছাত্র শিক্ষক সংকটে ভোগা প্রাইমারি স্কুল এর আগে 16,000 উঠে গেল, এবার 8,000-এর মৃত্যু ঘন্টা পড়ে গেছে। বাজেটের আগে 8,000-কে বলে দিয়েছে চালানো যাবে না। তার মানে পড়ার বিরুদ্ধে যাচ্ছি আমি, যেখানে স্কিল বেস এডুকেশনটা,
ভারত সরকারের অ্যাডপ্টেড পলিসির পার্ট যে আপনাকে দক্ষ হতে হবে। আজকের যুগে, তথ্য প্রযুক্তির যুগে আপনাকে সব জায়গায় ব্যপ্ত হলে চলবে না, আপনাকে স্পেসিফিক এইটুকের মধ্যে ফোকাস করতে হবে যে এইটা আপনার এরিয়া, যেটা আপনি ভালো পারেন, হ্যাঁ এরিয়া, তাতে দক্ষ। সেই স্কিল বেস এডুকেশনটার জন্য কতগুলো স্ট্রাকচারাল পরিকাঠামো তৈরি করার ব্যাপার থাকছে। কোথায় আছে? আপনি দান খয়রাতিতে এত টাকা খরচা করছেন যে চক ডাস্টার কেনার মতন হাই স্কুলগুলো টাকা পাচ্ছে না। আমার কথা নয়, সমস্ত চ্যানেলগুলো দেখাচ্ছে। দেখুন স্কুলগুলো যান, হেডমাস্টার মশাই বলছে পকেটের টাকা দিয়ে চক ডাস্টার কিনতে হচ্ছে, সরকার দিচ্ছে না, কন্টিজেন্সি ফান্ডের টাকা। তাহলে আপনি রাষ্ট্রের যে ওয়েলফেয়ার পার্টটা, যে ওয়েলফেয়ার পার্টে আপনি প্রথমেই শিক্ষাটাকে কনসেন্ট্রেট করবেন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের অ্যাসপেক্টে আপনি করছেন না। আপনি একটা বড় অংশকে মূর্খ করে রাখলেন, যে যত জানে সে তত কম মানে। এই পলিসি মেনে নিয়ে আপনি তাই করছেন, অথচ ভারতের রেস্ট অফ দ্য ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে। উড়িষ্যা আপনি দেখুন কত ডেভেলপড একটা স্টেট, মারাত্মক। হ্যাঁ উড়িষ্যা, আমরা উড়িয়াদের কত তাচ্ছিল্য করে বাংলায় আমাদের না কুচু কিছু মানুষকে বলতে শুনি, কত ডেভেলপ স্টেট একটা। হ্যাঁ মানে দুদিন পরে বলা হবে উড়িষ্যা থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো। আসতে চলেছে কথাটা। বিহার আপনি দেখেন, বিহারের পলিটিক্যাল ক্ল্যাশ হয় না, কোনো কিছু হয় না। বিহারের ছেলে মেয়েরা সারা ভারতবর্ষে ব্যাংক, আইএস, আইপিএস সব ভর্তি হয়ে গেছে, কি ঘুষ দিয়ে চাকরি পায়। রেল, বিহারের ছেলেরা রীতিমতো পড়াশোনা করছে, সরকার ওদের ভারতের চালিকা শক্তি তৈরি করার জন্য অনুপ্রাণিত করছে তাদের পলিসির মাধ্যমে। আপনি কি দিচ্ছেন? আপনি দিচ্ছেন স্কুলের পরিবর্তে স্কুল তুলে দিয়ে খালি ঘি মাদ্রাসা। আপনি আধুনিক শিক্ষা দেওয়ার পরিবর্তে ইট ছোড়ার প্র্যাকটিস করাচ্ছেন, যেটা কাশ্মীরে হতো এখন এখানে হয় ইট ছুঁড়ে। কারণ একটা এন্টার যুব সমাজের কাজ নেই, তো কাজ না থাকলে কি করবে, কি খাবে? পেটে বিদ্যা নেই যে গুজরাটে গিয়ে চাকরি করবে, কেরালায় গিয়ে চাকরি করবে। তাহলে এই বাংলায় থেকে ইট ছুড়ার জন্য দৈনিক 300 টাকা করে পাচ্ছে সে। আপনাকে তো বুঝতে হবে, পরিযায়ী শ্রমিকদের সাপ্লায়ার ভারতে এখন পশ্চিমবঙ্গ। হালামলে বছর দেড়েক দুয়েক হলো মালদার থেকে ট্রেন চালু হয়েছে চেন্নাই অব্দি। ট্রেনে আপনি জানেন তো, টিকিট কাটুন তো, সব পরিযায়ী শ্রমিক যাচ্ছে, প্রচুর পরিযায়ী শ্রমিক। কিন্তু আমি ঝন্টু একটা জিনিস বলবো, যে আরেকটা ভয়ঙ্কর অবস্থা, যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক অনেকগুলো রাজ্য এখন নিতে চাইছে না। যেমন উড়িষ্যাতে সমস্যা হয়েছে, গুজরাতে সমস্যা হয়েছে, মহারাষ্ট্রের সমস্যা হয়েছে, অনেকগুলো রাজ্য যেখানে বাংলার শ্রমিক শুনলে সেখানে অ্যাকসেপ্ট করছে না। এটাও তো একটা ভয়ঙ্কর সমস্যা। না, এটা তো বড় একটা কারণও আছে। হালামলে কর্ণাটকের চিত্রকূটে 6 জন বাঙালি পরিযায়ী শ্রমিক ধরা পড়লো। জানা গেল ওরা বাঙালি, মানে সমস্যা হচ্ছে বাংলা ভাষাটা যখন বলে, এই বাংলার লোকও বলে, বাংলাদেশের লোকও বলে। আপনি আইডেন্টিফাই করতে পারছেন না যে ওরা বাংলাদেশের না পশ্চিমবঙ্গের। অন্তত আমরা যারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছি, গত 1 মাসের চিত্রনাট্য দেখুন। পুলিশের গাড়ি ধাক্কা মেরেছে একটি গাড়ি চালক, তাকে ধরে ইন্টারোগেশন করতে গিয়ে জানা গেল ও বাবু বাংলাদেশের। আচ্ছা, গত সপ্তাহে সুলতান নামক একজন ফুল বিক্রেতা পুলিশের মুখে চোখে ছোড়া মেরে ক্ষতবিক্ষত করে দেওয়ার পরে ইন্টারোগেশন জানা গেল 2006 তিনি বাংলাদেশ থেকে এসে এখানে ফুল বিক্রি করেন, হাওড়ার থেকে ফুল নিয়ে এখানে বিক্রি করেন। সাতরাতি কেরালায় ধরা পড়লো বিখ্যাত এবিটি জঙ্গি। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের মানে হরিহরপাড়া আর নওদা 2 জায়গায় তার ভোটার লিস্টের নাম। আচ্ছা, লাভলি খাতুন প্রধান, বাংলাদেশি নাগরিক, ওবিসি এ ক্যাটাগরি সার্টিফিকেটটা করে প্রধান হয়ে গেছে। নিউটন দাস ধরা পড়লো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির রীতিমতন ভিসা পাসপোর্টে পড়তে আসা বাংলাদেশের একজন বাংলাদেশি, তিনি গেস্ট লেকচারার হয়ে গেলেন। এরকম গুনলে পরে আপনি কলকাতার অর্ধেক লোক পাবেন, এবং জেলা স্তরে তারও ভয়ানক অবস্থা। পার্থবাবুকে ঘুষ দিয়ে রায়গঞ্জে হাই স্কুল টিচার হয়ে গেছে বাংলাদেশের নাগরিক, আমরা দেখেছি। এবার ভারতবর্ষের অন্য প্রান্তে যে সস্তায় এই লেবারদের নেবে, এরা যে জঙ্গি হয়ে ওখানে কাজ করে বোম ব্লাস্ট করবে না, সে অ্যাসুরেন্সটা কে দেবে ওই সংস্থাকে? আপনি ব্যাঙ্গালোরের ক্যাফেতে বোম ব্লাস্টে পশ্চিমবঙ্গের জঙ্গি ধরা পড়েছে। আজ আমি ছেড়ে দিলাম, খাগড়াগড় বিস্ফোরণ, বাংলাদেশের জঙ্গি এখানে আশ্রয় নিয়েছে। তৃণমূল চালিত সরকার বলেছিল প্রথমে স্টোভ বাস্ট করেছে, পরে বলেছিল চকলেট বোম ফেটেছে, পরে জানা গেল আন্তর্জাতিক জঙ্গি তারা। আচ্ছা, আপনি বুদ্ধগয়াতে বিস্ফোরণটা, সেখানেও তো পশ্চিমবঙ্গের শ্রমিকদেরকে ভরসা করে চাকরি দিয়েছিল, জানা গেল ওরা বাংলাদেশের জঙ্গি। ফলে তারা নিতে চাইছে না এই পলিটিক্যাল কারণে। আপনি ভাবুন, 2 দিন পরে আমি অধ্যাপক, আমি দিল্লি বা কোথাও সেমিনার করতে গিয়ে আমি না হেনস্থা হলাম, আপনারা প্রোগ্রাম করছেন
যে বাঙালি অধ্যাপক পশ্চিমবঙ্গের বাংলাদেশি বলে হেনস্থার শিকার হলো, ওদের দোষ দিয়ে তো লাভ নেই। আমি তো চিত্রনাট্য তৈরি করেছি রে বাবা। ভারতবর্ষের যে কোনো প্রান্তে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলা ভাষী ধরা পড়লে তাকে ইন্টারোগেশন করে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের ফ্যাক্টরি থেকে তৃণমূল নেতাদের 5,000-6,000 টাকা দিয়ে সে রীতিমতো জাল সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড পেয়ে গেছে, ইভেন জব কার্ড পেয়ে গেছে। বাংলাদেশ বর্ডারে পালাতে গিয়ে ধরা পড়েছে একজন মুয়াজ্জিম, তিনি বলছেন আমি বাংলাদেশের নাগরিক, তৃণমূল সরকার আমাকে মুয়াজ্জিম ভাতা দিচ্ছে। আপনারা আমার ট্যাক্সের টাকায়। তাই প্রশ্নটা হচ্ছে ভারত সরকারের জব কার্ড, ভোটার কার্ড সব পাওয়া যাচ্ছে। কাকদ্বীপে যিনি অফিসার, তিনি জয়েন্ট বিডিওর মেল আইডি হ্যাক করে পাসপোর্ট জেনারেট করে 350 জন ভুয়ো বাংলাদেশি ভোটারের নাম তুলে দিয়েছে। অ্যারেস্ট হয়েছে, সাসপেন্ড হয়েছে, নির্বাচন কমিশন তদন্ত শুরু করেছে। এইরকম ভুরি ভুরি ওখানকার রসুল মিয়া এখানে এসে নারায়ণ গোস্বামী সেজে হিন্দু ধর্ম নামটাম ব্যবহার করে হিন্দু মেয়ে বিয়ে করে বাড়িঘর করে নিয়ে বহালতবিয়েতে এখানকার নাগরিক হয়ে আছে। বঙ্গবন্ধু হত্যাকারী এখানে 29 বছর ধরে বহালতবিয়েতে সংসার করে পশ্চিমবঙ্গে রয়ে গেছে। কার মদতে রয়ে গেছে কেউ জানে না। এটা হতে পারে পুলিশ প্রশাসন না চাইলে এরা কি করে পারে? গ্রামে গ্রামে গজি বাদুরিয়া, যেখানে সবচেয়ে বেশি দাঙ্গা হয়েছে, হিন্দু বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, সেখানে রীতিমতো বাবা ভাড়া নিয়ে তৃণমূল নেতাদের মদতে ওখানে এখনো আধার কার্ড দেওয়া হয়। ফলে এই মানুষগুলো প্রকৃত জাল আধার কার্ড নিয়ে কেরালা গুজরাটে গিয়ে কাজ করবে, সেখানে বিস্ফোরণ করবে, কোন মালিকটাকে নেবে, তারা অ্যান্টি ন্যাশনাল হতে পারে না। ভারত পশ্চিমবঙ্গের আত্মঘাতী শাসক তারা অ্যান্টি ন্যাশনাল হতে পারে, যাদের ভোটে জেতার জন্য তারা যে কোনো অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করতে পারে, মমতা ব্যানার্জি বা জ্যোতিবাবু। কিন্তু রেস্ট অফ দ্য ইন্ডিয়া তা করে না। আমার লজ্জা হয়, আমি সুভাষচন্দ্র বসুর যে রাজ্যের থেকে উঠে এসেছে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরামের রাজ্যের বাসিন্দা, তারা ইন্টারন্যাশনাল ছিলেন না। কিন্তু আজকের যে বাঙালি পলিটিশিয়ান, সেখানে বালা সাহেব ঠাকরে যখন গাদা গাদা বাংলাদেশিকে ধরে নিয়ে মহারাষ্ট্রের থেকে ট্রেনে বন্দি করে পাঠাচ্ছে, জ্যোতিবাবু ট্রেন থামিয়ে নিয়ে উলুবেড়িয়াতে সমস্ত বাংলাদেশিদের নামিয়ে দিয়ে তাদেরকে জমি জমা দিয়ে বাড়িঘর করে দিয়েছিল। বলুন আমি মিথ্যা কথা বলছি? ঐতিহাসিক ডকুমেন্টস তাই বলে। ফলে এরা কেন নেবে? আজকে পাহেলগাঁওয়ের ঘটনার পরে তো আঙ্গুল তুলে দেখিয়ে দেওয়া গেছে যে জঙ্গিদের টার্গেট ভারতীয় নয়, জঙ্গিদের টার্গেট ভারতীয় হিন্দু। ফলে এই মানুষগুলো যারা এই ভারতবর্ষ ভেঙে যাওয়ার পরে এইটুকু অংশ নিয়ে আমরা বেঁচে আছি, হিন্দুদের একমাত্র জায়গা যেটা হিন্দুস্তান নাম বলা হয়, কিন্তু এখনো হিন্দু হোমল্যান্ড হতে পারেনি, হবেও না। আমি যেভাবে যা চলছে সংবিধানের যা ক্লজ, তাতে অন্তত আমরা তো বেঁচে থাকবো রে বাবা। আমাকে আপনি সাম্প্রদায়িক বলতেই পারেন, কিন্তু আমার ছোট ছোট শিশু সন্তানরা কোথায় যাবে? আজকে ঘরে ঢুকে হিন্দুর দেখে দেখে যখন গুলি করে মারছে, তখন আর বলুন দেখি কোন মানুষটা সুস্থ হয়ে থাকতে পারে? আপনি মুর্শিদাবাদ দেখুন, কি জন্য মারা গেল চন্দন দাস আর হরগোবিন্দ দাস? কি জন্য? গলায় তুলসীর মালা পড়তো আর মূর্তি বানাতো। তাহলে গো বেচারা অনাহার ক্লিষ্ট ওই পরিবারটার কে শত্রু হতে পারে? না জমি জমা আছে যে জমি জমার জন্য খুন হয়েছে, 13 জন খুন করেছে, 13 জনই ওখানকার বাসিন্দা, কাকা জ্যাঠা চাচা বলতো তাদেরকে, তারা খুন করেছে। কারণ তার অপরাধটা, তিনি তুলসীর মালা পড়েন, তার অপরাধ তিনি হিন্দু ধর্মের মূর্তি বানান পেটের দায়ে। ফলে আজকে পরিস্থিতি এখানে দাঁড়িয়ে গেছে। ফলে এখানকার পরিযায়ী শ্রমিকদের নেবে কেন? কারণ পরিযায়ী শ্রমিকদের আড়ালে কত শত বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে গিয়ে কাজ করছে, সেটা তো হালা বলে দিল্লিতে দেখলাম আমরা। এই লাস্ট 1 মাসে কত হাজার পুশব্যাক হয়েছে জানেন বাংলাদেশ বর্ডারে? প্রচুর পুশব্যাক, যেটা সংখ্যাটা আনলিমিটেড। এরা বসে আছে 20 বছর 30 বছর ধরে, অর্থাৎ আশঙ্কাটা ভয়ানক। জ্যোতিবাবু তো নিজে বলেছিল 1 কোটি এখানকার আছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। ইন্দ্রজিৎ গুপ্ত বলেছিল, মমতা ব্যানার্জি বিরোধী থাকাকালীন ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিয়ে বলেছিল 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী সিপিএম কে দিনের পর দিন ভোটে জেতাচ্ছে, এনআরসি চাই, তিনি বলেছিলেন। তাহলে আজকে দাবিটা হচ্ছে, এটা নতুন নয়, আজকে তাদের দাবিটার সপক্ষেই আমি কথা বলছি যে নাও ইট ইজ দ্য পিক টাইম। আপনারা ব্যাপারটা বুঝুন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাসপেক্টে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আজকে এটা যদি এখনই না সমূলে ধ্বংস করা যায়, শিওরের সংক্রান্তি আমি বলছি যে দীপ্তিমান বাবু, আজকে আমরা বেসিক্যালি সেফেস্ট শেল্টার অফ দ্য ইনফিল্ট্রেটর টেররিস্টদের সেফেস্ট শেল্টারে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি। কারণ আমাদের সমস্যাটা হচ্ছে ভাষাগত দিক থেকে ওপার বাংলার জঙ্গিদের সাথে আমাদের মিল আছে। আমি ওপার বাংলা ছেড়েই দিলাম, আপনি বিরাটিতে ধরা পড়লো পাকিস্তানি নাগরিক, মালবাজার উত্তরবঙ্গ, সেখানকার তৃণমূল চালিত
যে পৌরসভা, সেখানকার একজন কর্মী প্রশান্ত দত্ত, প্রসেনজিৎ দত্ত, তিনি আফগানিস্তানের নাগরিক এবং তাদের প্রয়াত পিতামাতার বার্থ সার্টিফিকেট দিয়ে ফেলেছে। আপনি আমি আপনার সন্তান হওয়ার পরে বার্থ সার্টিফিকেট একবার ইস্যু হয়ে গেলে সেই নাম পাল্টাতে পারবেন না। ভারত সরকারের আইন আছে, নামটা চেঞ্জ করা যায় না, সেখানে অরিজিনাল বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। দুদিন আগে দেখছিলাম নিউজে একজন তৃণমূলের প্রধান, 99.99% যে পঞ্চায়েত তৃণমূলের দখলে, তার প্রধান বলছে আমার শরীর জাল করে 3,500 বাংলাদেশি লোককে বার্থ সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। এটা কি মিথ্যে? পার বুথ পিছু 300 জন করে ভোটার বেড়ে গেছে লোকসভা ভোটের পরে, এক বছরও হয়নি। 300 জন করে, অর্থাৎ 80,000 বুথে 24 লক্ষ ভোটার বেড়ে গেছে রাজ্যে। এই ভোটগুলো কার কাছে পড়বে বলুক আমাকে। কাকদ্বীপ থেকে শুরু করে আপনি এতে চলে যান, পানিহাটি, একাধিক জায়গায় ধরা পড়ছে প্রতিদিন। হুগলি, সেখানে তো সরকার অভিযোগ করেছে, মানে সরকারি দল তৃণমূল অভিযোগ করেছে যে সমস্ত বিদেশ বাইরের নাগরিকদের, অন্য রাজ্যের নাগরিকদের ভোটার লিস্টের মধ্যে নাম তোলা হয়েছে। আরে প্রশ্নটা হচ্ছে ভোটার লিস্টটা বানায় কে? ভোটার লিস্টটা রাজ্যে, ভোটার লিস্টটা ইআরও কে, ডিএম, সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে যে ভোটের কাজটা হয়। আমি নির্বাচন কমিশনের কর্মী হিসাবে আমার জীবনের এটা শুরু করি, কর্মজীবনটা আমি ভালো করে জানি আইনটা, যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিজস্ব কোনো স্থায়ী কর্মচারী থাকে না। তাদের 80% কর্মচারী রাজ্যের 28 নম্বর ধারা 1951 সালে পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে তারা ক্রোক করে, স্পেশাল আইনে রাজ্যের কর্মচারীদের ক্রোক করে। সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তারা এসএসকে, এমএসকে, তারপরে প্রাইমারি শিক্ষকদের বাড়ি ডোর টু ডোর ফিজিক্যাল ভেরিফিকেশনে পাঠায়। হাই স্কুল টিচার থেকে শুরু করে সর্বস্তরের কর্মী ইনক্লুডিং ডিএম সবাই রাজ্যের থাকে। তাহলে আপনার নামগুলো তুলবে কে? কে আপনার কাগজটা দিচ্ছে? প্রাইমারি লেভেলে ভোটে 8 নম্বর ফর্মটা, 6 নম্বর অনলাইন ফর্মটা তোলার জন্য যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কে দিচ্ছে? প্রধান। আপনার নিজস্ব তাহলে এই স্তরে, প্রত্যেকটা স্তরে যখন আপনার প্রশাসন অ্যাক্টিভ ভূমিকা থাকছে, তখন নামটা উঠে যাওয়ার পরে বলছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন দায়ী। হ্যাঁ, ওদের দায়টা হচ্ছে ওরা মনিটরিংটা সুস্থভাবে করতে পারেনি বা ওরা হার্স অ্যাকশন নিতে পারেনি। কিন্তু তারপরে নামটা ইনক্লুড করা বা এক্সক্লুড করা, আপনি ভাবুন, জঙ্গি সাঁতরাটির মানে বৌদি তৃণমূল নেত্রী, হ্যাঁ, উষারানী মণ্ডল, কাকলি ঘোষ দস্তিদার সাংসদ, তার বার্থডেতে জনসভায় বলছেন, একজনের উদ্দেশ্য করে বলছেন, বাংলাদেশের নাগরিকরা এখানে এসে নাম ভোটার লিস্টে নাম তুলতে গেলে আমাদের অমুক দাগ করে দেবে। সব ব্যবস্থা হয়েছে। কাকলি আপনার লাভলি খাতুনকে পশ্চিমবঙ্গের পুলিশ অ্যারেস্ট করেছে, সবকিছু প্রমাণ হয়ে যাওয়ার পরেও হাইকোর্টে করেনি। অর্থাৎ আপনার যদি দৃষ্টিকোণটা থাকে 24-25 লাখ 30 লাখ অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের দিয়ে বাংলার ভোটটাকে লিমিটেড করে দেওয়া, তাহলে এই জঙ্গিরাও তো পরবর্তীকালে ভোটে জেতানোর পরে যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই করবে, বোম ব্লাস্ট করবে, ভারতবর্ষের অন্য প্রান্তে বিশৃঙ্খলা তৈরি করবে। তাহলে আমার ভারতবর্ষের একমাত্র স্বল্প পয়সায় পরিযায়ী শ্রমিকদের সাপ্লাই লাইন পশ্চিমবঙ্গ কেন গুজরাটিরা নেবে? তাদের তো একটা ভয় থাকবে, তার মা বোন আছে, বউ আছে, বোম ভাব করে বোম ব্লাস্ট করে উড়িয়ে দিল। সেই যে সবসময় পেটের দায়ী বাংলাদেশ থেকে এসে ব্যাঙ্গালোরে কাজ করবে এমন নাও হতে পারে। বুঝতে হবে পলিটিক্যাল ডিসকোর্স। ফলে এটা কিন্তু একটা সাংঘাতিক জায়গায় চলে গেছে। আজকে পশ্চিমবঙ্গ যে জায়গায় চলে গেছে, পশ্চিমবঙ্গ সেফেস্ট অফ দ্য সেফেস্ট শেল্টার। আরে মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই তিনটেকে পাঠ করে নিয়ে মোগলিস্তান তৈরি হবে আমার বক্তব্য ছিল না। 2014 আগে মনমোহন সিং সরকারের শেষের টেনিয়রটায় তারা স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট জমা করেছিল তখন সদ্য আসা তৃণমূল নেত্রী, তৃণমূল সরকারকে। তৃণমূল সরকার 2022-12 সালের রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্র দপ্তরের, যে তৃণমূল আসার 1.5 থেকে 2 বছরের মধ্যে রাজ্যে অনুপ্রবেশকারীর সংখ্যা 5 গুণ বেড়ে গেছে। চাইলে আমার ব্যাগের মধ্যে সমস্ত ডকুমেন্টস গুলো পড়ে আছে, দেখুন, তথ্যগুলো আমি ভুল বলছি না। ফলে এটা কি আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে অন্তত এদেরকে সরাতে হবে। আরে খামার তো লিমিটেড, জমি তো লিমিটেড। আপনি যদি লোক আনতে চান, একটা সময় উদ্বাস্তুরা এসেছে, তারা হিন্দু নির্যাতিত ভারত নিয়েছে, তাদের ওয়েলকাম করেছে। এনআরসি সিএ হওয়ার পিছনেও কারণটা হচ্ছে ওদেরকে থাকতে দাও। তাই বলে আপনি রসুল ওখানে এসে নারায়ণ হয়ে গেল, এটা তো মেনে নেবো না আমি। এটা হয়নি কি? হ্যাঁ, ওখানকার পূজা খাতুন এখানে এসে হয়ে গেল কি পাত্র, কি পাত্র,
অনিমা পাত্র নাকি অসীমা পাত্র হয়ে গেল, এসে হিন্দু নাম নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে বা কিনে নিয়ে ওখান থেকে লোক এসে বেআইনি ভাবে কাগজ দিচ্ছে, ধরা পড়েছে। ফলে এটা না বন্ধ করলে পরে আলটিমেটলি বাংলা থাকবে না, পশ্চিমবঙ্গ থাকবে না, পশ্চিমবঙ্গ মানচিত্রে থাকবে না, বৃহত্তর মোগলিস্তান, বৃহত্তর বাংলা স্থান হয়ে যাবে, যেটা ওপার বাংলার এবিটি জঙ্গি গোষ্ঠী বহুদিনের স্বপ্ন নিয়ে বেঁচে আছে তারা। ফলে এটাকে আটকাতে হবে আমাদের, আপনি যদি পরিবর্তন করতে হয় পরিবর্তন হবে। আমরা অনুষ্ঠানের প্রায় একদম শেষ প্রান্তে, অনেক কিছু জানলাম ঝন্টুর কাছ থেকে। ঝন্টু আমার দীর্ঘদিনের পরিচিত, আমরা একসঙ্গে অনেক প্যানেল করেছি টিভিতে, কিন্তু এই ধরনের আলোচনা, তার জীবন সম্পর্কে আলোচনা, এটা নিয়ে আমার কৌতূহল ছিল। আমি জানি যারা দর্শক, যারা ঝন্টুকে চেনেন তাদেরও কৌতূহল থাকবে। তার অনেক কথাই আজকে আমরা শুনতে পারলাম। আমি যে শেষ প্রশ্ন দিয়ে ঝন্টুর সঙ্গে আজকের এই কথাবার্তার বিরাম দেব, ঝন্টু তুমি ধরো উত্তরবঙ্গের ওই যে অংশ থেকে তুমি উঠে এসছো, সেখানকার কৃতি সন্তান, তোমার ভাইরা সবাই কৃতি। তোমাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কি আছে, বা তোমার কি সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে যে ওইখানকার যারা মানুষ আছেন, যারা ছাত্রছাত্রী আছেন, তাদেরকে নিয়ে কোনো কাজ করা, তাদেরকে রাস্তা দেখানো যে কিভাবে তারা যে সমস্যাগুলো তোমরা পড়েছো সেই সমস্যা বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা তো সবার থাকে না, সেই যুদ্ধটা কিছুটা কম করার, যাতে তাদের যুদ্ধ কম করতে হয়, এই ধরনের কোনো পরিকল্পনা কি আছে যারা মূল সমাজের মূল স্রোতের মধ্যে মিশতে পারে, তোমাদের মতন সফল হতে পারে, এই ধরনের কোনো পরিকল্পনা তোমার বা তোমাদের কি ভবিষ্যতে আছে? একদম মানে দ্যুতিমান দা, ধন্যবাদ যে এই প্রশ্নটা আপনি করেছেন আমাকে। আমি পরিষ্কার একটা কথাই বলছি, আমি আজকে যেই জায়গাটায় আছি, যতটুকু আমি করতে পেরেছি, আমার পরবর্তী জীবনটা কিন্তু এই মানুষগুলো, বিশেষ করে বঞ্চিত প্রতারিত এই মানুষগুলোর জন্য নিবেদিত। সেখানে জাত ধর্ম বর্ণ জায়গা নেই, শুধু তাদের একটাই পরিচয়, তারা উত্তরবঙ্গের এই জনপদে তারা আজও সাংঘাতিক পরিমাণে বঞ্চিত। আমি আমার সীমিত ক্ষমতা, একটা অধ্যাপনার সাথে যুক্ত যেটুকুই থাকুক, আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায় কলকাতায় যতটুকু জায়গা তৈরি করতে পেরেছি, বিশ্বাস করুন এইটুকুকে পাথেয় করে আমি কিন্তু নর্থ বেঙ্গলে আমাদের একটা সংস্থা, নট প্রফিট মেকিং সংস্থায় এডুকেশন সেক্টরটা এবং খেলাধুলো, যেহেতু তরাই ডুয়ার্সের আদিবাসী বা একটা বড় অংশের এই প্রান্তিক জনগোষ্ঠী, তাদের শারীরিক সামর্থ্যটা অনেকটা যথেষ্ট, তারা খেলাধুলোতে একটা দাগ কাটতে পারে। ফুটবলেও আমাদের ওখান থেকে অনেক ভালো ভালো অ্যাথলেটিক্সে, ফলে খেলা, পড়াশোনা, স্কিল বেস বিভিন্ন ডেভেলপমেন্ট, ইভেন আমার যদি সত্যিকারের আর্থিক জায়গাটা পারমিট করে পরবর্তীকালে, কারণ পুরোটাই আমার আর্থিক এই বেতনের উপরে বা আপনাদের মতো সুবিধার ব্যক্তিদের সাহায্যে আমি কিছু কিছু করে জমি জোগাড় করে সোসাইটির নামে আদিবাসী ভাষার চর্চার কেন্দ্র, কালচারাল ফোরাম, তারপরে শিক্ষা, প্যারালালি ওদের খেলাধুলো নিঃশুল্ক, একটাও পয়সা নয়। তাই শুধু নয়, মূল কলকাতা এবং ভারতবর্ষের রেস্ট অফ দ্য ডেভেলপিং শহরগুলোর সাথে ওদের কমিউনিকেট করা, ইন্টারন্যাশনালি যাতে ওরা ভালো কোচিং পায় বিভিন্ন ইয়েতে, সেটাকে সুদৃঢ় করা। আর এই সুদৃঢ় করার সাথে সাথে শিক্ষাটাকে বিশ্বাস কনসেন্ট্রেট করা, এগুলো কিন্তু নিয়ে অলরেডি আমরা শুরু করে দিয়েছি কাজ। এই কাজটার ক্ষেত্রে আমাদের প্রচুর বাধা আছে, পলিটিক্যাল বাধা আছে, মূল স্রোতে সমাজ ব্যবস্থার একটা বাধা থাকে, সন্ধিহান থাকে, আমরা অনেক সময় ওদেরকে আনতে পারি না, আর্থিক বাধা ওদের তরফ থেকেও থাকে। তারপরেও কিন্তু আমাদের এত কিছু বাইপাস করে আমাদের রেসপন্স কিন্তু যথেষ্ট স্ট্রং। আমরা যেটা বিশ্বাস করি, বিজ্ঞান, খেলাধুলো, পড়াশোনার থেকে শুরু করে আধুনিক যে কোনো মডার্ন ব্যবস্থার মূল স্রোতের সাথে ওদেরকে টাচে আনতে আমরা যেমন কাজ করছি, আগামীতে সেটা উত্তরোত্তর বাড়বে। এবং আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, আমি অনেক বেশি কৃতজ্ঞ ওদের প্রতি যে ওদের থেকে আমি উঠে এসেছি। আমি যখন উঠে এসেছি, আমি ওদের হাত ধরে টেনে তুলবই, এটা কমিটমেন্ট ওদের প্রতি, আমার ওই সমাজের প্রতি, সেই সমাজটার প্রতি কমিটমেন্ট থেকেই আমি কিন্তু সেখানে অলরেডি আমাদের এই কাজগুলো যেমন র্যাপিড ইয়েতে হচ্ছে, আগামীতে আপনাদের সহযোগিতায়, আপনাদের কলকাতার একটা বড় অংশের মানুষের সহযোগিতায়,
আমরা এটাকে যে আরো অনেক দূর এগোতে পারবো এবং রকেট গতিতে নিতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। পথটা খুব কঠিন, কারণ প্রতিকূলতা একদিকের নয়, প্রতিকূলতা যেমন ভাষাগত অনেক কিছু। ফলে এটা যতই হোক প্রতিকূলতা, আমরা কিন্তু পারবো এবং এটা পারতেই হবে। কারণ এই মানুষগুলোকে নষ্ট করে দিলে চলবে না। এদের হিউম্যান রিসোর্সটা অনেক বেশি ভারতের জন্য, বাংলার জন্য। এরা বাংলা ভারতের গঠনে একটা বড় ভূমিকা নিতে পারে, কারণ এদের মধ্যে থেকেই তো প্রচুর প্রতিভা আজও উঠছে কিছু কিছু করে। হ্যাঁ, আমি মানে এমন কিছু কিছু মানুষকে আমি ডুয়ার্সে চিনি, জানি, যারা ওই প্রতিকূলতার মধ্যে কিছু মানবিক হাতে হাত রেখে টেনে এই পারে আসতে পেরেছে বলেই আজকে ভারতের মান উজ্জ্বল করেছে, হ্যাঁ, দেশের সারা পৃথিবীতে। ফলে আমাদেরকে এগোতে হবে। এবং এই আজকের এই চ্যানেলে আমি, এটা আপনাকে প্রথম চ্যানেল যেখানে আমাকে এই প্রশ্নটা অন্তত করা হলো, এবং আমিও ওই প্রথম কোনো মিডিয়ার সামনে বললাম যে আমি কি করছি বা আমরা কি করতে চাই। আমরা একলব্য ফাউন্ডেশন থেকে শুরু করে একাধিক এরকম ছোট ছোট ফাউন্ডেশন, প্রত্যেকটাই মানে অলাভজনক। একটা পয়সা আমরা কোনো সংস্থার, কোনো আদিবাসী বা ওখানকার পিছিয়ে পড়া মানুষের থেকে না নিয়ে নিঃশর্ত ওদের জন্য কাজ করছি। এবং আগামীতে আমাদের এটা নিয়ে আরো অনেক বেশি প্ল্যান আছে। ওখানকার ইকো ট্যুরিজমের মাধ্যমে, ভিলেজ ট্যুরিজমকে প্রমোট করে ওখানকার আদিবাসী মানুষের ইকোনমিক স্ট্যান্ডার্ডিটিটাকেও বাড়ানোর একটা আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। দেখি আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতায় আমাদের আর কত দ্রুত এই কাজটাকে আরো ত্বরান্বিত করা যায়, সেই জায়গায় থাকলাম। কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, যতদিন আমার প্রাণ আছে ততদিন ওদের জন্য কাজ করে যাব। অনেক ধন্যবাদ তোমাকে ঝন্টু। তোমার ভবিষ্যতে যে পরিকল্পনা আছে তার জন্য অনেক শুভকামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এবং আমরাও যদি কোনো জায়গায় যুক্ত হতে পারি, বা যারা দেখছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদেরও যদি কোনোভাবে যুক্ত করার কোনো জায়গা থাকে, আমি ভবিষ্যতে সেই দিক নির্দেশ তোমার কাছ থেকে চাইব। আমাদের ধারণা বা আমাদের শুভকামনা তোমার প্রতি থাকবে সবসময়, যাতে তুমি তোমার যেভাবে সফলতা এসছে ঠিক সেভাবে যেন যে অংশ থেকে তুমি উঠে এসছো, যে পিছিয়ে পড়া জনজাতির মধ্যে থেকে তোমার আজকের উত্তরণ, সেই জনজাতিও যেন তোমার হাত ধরে নতুন করে স্বপ্ন দেখতে পারে, নতুন করে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করতে পারে। অনেক ধন্যবাদ আপনাদের সবাই যারা দেখছিলেন কফি উইথ বস।